রাখি আমাদের এবারের এপিসোডেও তার ব্যতিক্রম হবে না ইনশাল্লাহ। প্রিয় লিসেনার্স, আমরা আজকের এপিসোডে বরাবরের মতো 6টি ঘটনা নিয়ে এসেছি। আর প্রথম যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার বাড়ি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলায়। তো শ্রীনগরের ঘটনা দিয়ে শুরু করছি, কারণ হচ্ছে আগামীকাল শুক্রবার বিকাল 4টায় হরগঙ্গা কলেজে আমি আসছি আপনাদের সাথে দেখা করার জন্য, এবং সাথে থাকছে আফরান দ্য হরর ওয়ার্ল্ডের টিম। আপনারা যারা আমাদের সাথে দেখা করতে আগ্রহী তারা চলে আসতে পারেন বিকাল 4টায় হরগঙ্গা কলেজে। তো চলুন শুরু করি আজকের ঘটনা। আমাদের এই ঘটনাটি পাঠিয়েছেন মোহাম্মদ অর্ণব খান। আর শুরুতেই বলে নিয়েছি ওনার বাড়ি মুন্সিগঞ্জের শ্রীনগরে। উনি অনেক আগে থেকেই আফরান দ্য হরর ওয়ার্ল্ডের সাথে যুক্ত রয়েছেন। তো চলুন ওনার ঘটনায় চলে যাই। ঘটনাটি বেশ অদ্ভুত। ঘটনাটি শুরু 1991 কি 92 সালের দিকে। ওনাদের গ্রামে আব্দুল ওহাব নামে একজন ভাই রয়েছেন। উনি বেশ সুঠাম দেহের অধিকারী এবং অনেক লম্বাও। একদিন পাশের গ্রামে, মানে ওই আব্দুল ওহাব ভাইদের বাড়ি যেখানে শেষ তারপরেই কিন্তু অন্য গ্রাম শুরু। তো এই পাশের গ্রামে একটি বাচ্চার জন্ম হয়। এই বাচ্চার জন্ম হওয়ার পর সারা গ্রামে হই হই রই রই পড়ে যায়। এই বাচ্চাটা অন্য 8-10টা স্বাভাবিক বাচ্চার মতো ছিল না, এমনকি বাচ্চাটি প্রতিবন্ধী বাচ্চাও ছিল না। এই বাচ্চার অবয়বটা দেখতে অনেকটা মানুষের মতো হলেও সে মানুষ নয়। তার মাথা ছিল না। একটি আইসক্রিম, তার যদি আমরা দেখি যে আইসক্রিমের নিচে ধরার জন্য একটা অংশ থাকে, কিন্তু এইটা যদি দুটো অংশ থাকে, দুটো পায়ের মতো মনে হবে, তাই না? একটা আইসক্রিমের যদি দুটো হাত থাকে সেটা কেমন দেখা যাবে? মনে হচ্ছে ওই বাচ্চাটা একটা আইসক্রিমের মতো। ওর কোনো মাথা নেই, কিন্তু বুকের উপর দুটো চোখ রয়েছে। এই বাচ্চাটা জন্ম নেওয়ার পরেই নাকি ঘরের মধ্যে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে, এবং এত জোরে দৌড়াদৌড়ি শুরু করছে, এক ধরনের শব্দ করছে, চি 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 এরকম শব্দ করছে। সবাই তো প্রচণ্ড ভয় পেয়ে যায়। আরে এটা কি? কোনো প্রতিবন্ধী বাচ্চা হলেও তো এরকমটা হওয়ার কথা না। জন্মের পরে কি কেউ দৌড়াতে পারে? আর স্বাভাবিক বাচ্চা তো অবশ্যই দৌড়াবে না। এইটা তাহলে কি? এই বাচ্চাটা কিভাবে হলো? তখন ওই বাচ্চাটাকে যে কোনোভাবেই হোক আটকানো সম্ভব হয়। একজন হুজুরকে ডাকা হলো। হুজুর এসে দেখেই প্রচণ্ড ভয় পেয়েছেন। আরে এই জিনিসটা কি? এটা কিভাবে একটা মানুষের গর্ভে জন্ম নিল? তখন হুজুর সিদ্ধান্ত দেন যে কোনো মূল্যে হোক এটাকে মেরে ফেলতে হবে, তা না হলে বড় বিপদ সকলের সামনে, কেউ বাঁচতে পারবে না। তখন হুজুরকে সবাই জিজ্ঞেস করে, আচ্ছা হুজুর, এমন একটা সন্তান কিভাবে হলো? হুজুর তখন বলেন যে এই কথা বলার মতো ক্ষমতা আমার নাই, এটা আমরা বলতেও পারবো না। শুধু এতটুকু বলতে পারে স্বাভাবিক কিছু না, তোমরা এতটুকুই বুঝে নাও, এটা স্বাভাবিক কিছু না, আর বেশি কিছু জানার দরকার নাই। এখন কে এই বাচ্চাটাকে মারবা বলো, আমি এটা মারতে পারবো না। এখন ওই রকম একটা ভয়ঙ্কর বাচ্চা যেটা মানুষের মতোই না, এইটাকে কে মারবে? কারো সাহস হয় না। ওই সময়ে এই আব্দুল ওয়াহাব ভাই, ওনার ওই সময়ের প্রেক্ষাপটে বয়স ছিল 30 বছর, 30-32 বছর। তখন উনি বলেন যে আমি মারব। আর ওনার তো বেশ সাহস ছিল। তো উনি নাকি ওই বাচ্চাটাকে মেরে ফেলেছিলেন। কিভাবে মেরে ফেলেছিলেন একজন এক এক কথা বলে। কেউ বলে লবণ খাইয়ে মারা হয়েছে, কেউ বলে তাকে আছাড় দিয়ে মেরে ফেলা হয়েছে। তো ওই যে যিনি আব্দুল ওয়াহাব, ওনাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল উনি এই বিষয়ে কোনো মুখ খোলেন নাই। উনি শুধু বলেছিলেন এই বিষয়ে আমি একটা কথাও বলতে পারবো না, তাহলে আমার খুব বড় ক্ষতি হবে। তো যার কারণে তাকে এই বিষয়ে কেউ ওইভাবে ফোর্সও করে না। এক একজন এক এক রকমভাবে বলে যে উনি এইভাবে মারছেন হয়তো বা। কারণ ওই সময়ে গ্রামে অস্বাভাবিক বাচ্চা জন্ম নিলে দেখা যেত যে কোনো পাতিল উপরে চেপে ধরে ভিতরে নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যেত, অথবা মুখের মধ্যে লবণ ঢুকিয়ে দিত, অথবা আছাড় দিয়ে মেরে ফেলতো। এমনও হয়েছে অনেক প্রতিবন্ধী বাচ্চা জন্ম নেওয়ার পর মনে করেছে এটা মনে হয় অস্বাভাবিক কিছু, কিন্তু আসলে সে প্রতিবন্ধী ছিল। এভাবেও কিন্তু অনেক বাচ্চাকে
ভুল বুঝে কুসংস্কারে আচ্ছন্ন হয়ে অনেকে কিন্তু মেরে ফেলেছেন। এরকম ঘটনা যদিও বা এখনোভাবে আল্লাহর রহমতে ঘটে না, কিন্তু একটা সময় কিন্তু এই ধরনের ঘটনা ঘটতো বাংলাদেশের বিভিন্ন মানে এক প্রত্যন্ত অঞ্চলগুলোতে। কিন্তু এই বাচ্চাটার ব্যাপারটা তো ওরকম ছিল না, টোটালি ডিফারেন্ট ছিল। তো যার ফলশ্রুতিতে তাকে এইভাবে মেরে ফেলা হয়েছিল। আর মেরে ফেলার পর ওই বাচ্চার ওই যে যিনি আব্দুল ওয়াহাব ভাই, ওনার বাড়ি আর ওই বাচ্চা যেই বাড়িতে জন্ম নিয়েছিল সেই বাচ্চা জন্ম নেওয়া বাড়ির মাঝামাঝি একটা ঝোপের মতো জায়গা ছিল, ছোট ঝোপ আর কি ছিল ওই সময়। তো ওখানে ওই ঝোপের মধ্যে একটা বড় গাছ ছিল, মানে বড় গাছ বলতে অনেক মোটা অনেক পুরনো গাছ, বিষয়টা এরকম না, এমনি মাঝামাঝি সাইজের বা মাঝারি সাইজের একটা গাছ আর কি। স্থানীয় ভাষায় ওই গাছটাকে বৌন্না গাছ বলে আর কি, বা গোটা গাছ বলে বা বৌন্না গাছ বলে আর কি। তো ওইটার নিচেই ওই বাচ্চাকে কবর দেওয়া হয় একটা বিশেষ প্রক্রিয়ার মাধ্যম দিয়ে। হুজুর ওই প্রক্রিয়াটা বলে দিয়েছিলেন। এরপরে কেটে যায় দীর্ঘ অনেক বছর, প্রায় 18-19 বছর পার হয়ে গেছে। এবার চলে আসেন আমরা এই 18-19 বছর পরে, তবে মাঝখানে আর একটা জায়গায় যাব, 2000 সালের দিকে যাব। এই যে আব্দুল ওয়াহাব যিনি, উনি অন্য একটা জায়গায় কাজ করতেন। তো এই যে যেই ঘটনাটা ঘটলো, এই ঘটনার পরে উনি সিলেটে তো বেশ কিছু গ্যাস ফিল্ড রয়েছে, ওখানে একটা চাকরি পেয়েছিলেন। তো ওইখানে কাজের জন্য উনি চলে গিয়েছিলেন। এরপর তো হঠাৎ আসতেন আর কি উনি। আর আসার যে পথটা, এই পথটা কিন্তু ওই যে ওই বাচ্চাকে যেখানে বিশেষ প্রক্রিয়ায় কবর দেওয়া হয়েছিল ওই পথটাই। তবে অধিকাংশ সময় উনি তো আসলে দিনের বেলাতেই চলে আসতেন, রাতের বেলা খুব একটা আসলে আশা পড়ে নাই। আর আশা পড়লেও ওরকম ভয়ের ঘটনা ওনার সাথে ঘটেও নাই। তবে এক রাত্রে উনি আসেন, তখন 2000 সালের মতো উনি বাড়িতে আসছিলেন আর কি। আমরা তো শুরুতেই বলেছি যে ওনার বাড়ি আর ওই যে বাচ্চা জন্মের বাড়ির মাঝামাঝি একটা ঝোপ ছিল যেখানে কবর দেওয়া হয়েছে। তো সন্ধ্যার দিকে, মূলত মানে একদম সন্ধ্যা লেগে গেছে বিষয়টা এরকমও না, তবে অন্ধকার নেমে আসছে আর কি। তো উনি তো ওই দিক দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে মনে হলো তার উপর কোনো কিছু আক্রমণ করেছে। আর ওর পাশে একটা ডোবার মতো ছিল, ওখানে আঞ্চলিক ভাষায় এই ডোবাগুলোকে কাঁচা বলা হয়। তো তাকে মারতে মারতে ওই দিকে নিয়ে যাচ্ছে। এখন উনি আচমকা এই ধরনের আক্রমণের শিকার হয়ে উনি চেষ্টা করছেন যে নিজেকে সেভ করার জন্য, কিন্তু উনি তো আসলে বুঝতে পারছেন না কে তাকে আক্রমণ করছে, কিন্তু মার তো উনি খেয়েই যাচ্ছেন। যখন বুঝতে পারলেন কোনো অশরীরী এসে ওনার উপর আক্রমণ করেছে, তখন উনি তো জোরে জোরে আল্লাহর নাম নিতে থাকেন, আল্লাহ বাঁচাও এরকম বলছেন। এদিকে কি হয়েছে, ওই সময় কিছু লোকজন ওই দিক দিয়ে যাচ্ছিল, আর আশেপাশে তো ঘরবাড়িও ছিল কিছু। আর ওনার কথাবার্তা শুনে লোকজন একটু ওইদিকে খেয়াল করেছে, এখন দেখে যে এই যে আব্দুল ওয়াহাব ভাইকে কেউ মনে হচ্ছে শূন্যে তুলে ফেলে দিচ্ছে। তো কাছাকাছি একটা বাড়ি ছিল, ওই বাড়ির একজন মানে দুইজন সদস্য, দুই ভাই আর কি, আপন দুই ভাই, একজনের নাম সাজিদ আর একজনের নাম হলো শফি। তো এই দুইজন দেখে ফেলেছে, এবং আর এক বাড়ির একজন ব্যক্তি, তার নাম হলো কলিম শেখ, সেও দেখে ফেলেছে। তো ওনারা দ্রুত ওখানে আসছেন। তখনও তো চারদিকে অন্ধকার এত ঘনীভূত হয়নি, সন্ধ্যার পরপরই তো। তো ওইখানে আসার পর তাকে, এই আব্দুল ওয়াহাব ভাইকে উদ্ধার করা হয়। যখন ওনারা এই বিষয়টা চারদিকে আরও কিছু মানুষকে বলে ফেলেছে, চারদিকে তো মুখে মুখে ছড়িয়ে পড়ছে যে আব্দুল ওয়াহাবরে তো জিনে ধরছে, জিনে ধরে তাকে খুব মারধর করেছে। তাকে পরের দিনই, মানে আব্দুল ওয়াহাব ভাইকে পরের দিনই ভালো হুজুর দেখানো হয়। তো আল্লাহর রহমতে ওনার খুব বেশি সমস্যা হয়নি, আলহামদুলিল্লাহ উনি সুস্থ হয়ে গিয়েছিলেন ওই যাত্রায়। তবে অদ্ভুত ব্যাপার হলো, এরপরে উনি এই বিষয় নিয়ে একটা টু শব্দটা করতেন না। শুধু এতটুকুই উনি বলেন যে তাকে নাকি এক স্বপ্নের মধ্যে বলে দেওয়া হয়েছে যে এই বিষয়েও যেন কোনো ধরনের কোনো কথা না বলা হয়। তো উনি এই বিষয়ে কোনো কথা বলেন না। তো যাই হোক, 2000 সালের পর থেকে, মানে ওনার সাথে এই ঘটনা ঘটার পর থেকে, বা হয়তো বা কিছু সময় আগেও হলেও হতে পারে, এই বিষয়ে নিশ্চিতভাবে বলতে পারেন নাই আর কি। তো একটা সমস্যা দেখা যেতে থাকে। যেহেতু আব্দুল ওয়াহাব ভাই বাড়িতে খুব একটা থাকতেন না, পরে বুঝতে পেরেছেন বা জানতে পেরেছিলেন, ওই যে বাচ্চাটাকে কবর দেওয়া হয়েছিল, ঠিক ওর শরীরের যে অবয়ব ছিল, এই রকম অবয়ব নাকি ওই জায়গায় দেখা যেত। তবে আকার আকৃতি বেশ বড় ছিল,
বেশ বড় বলতে একটা 9-10 বছরের বাচ্চার উচ্চতা কতটুকু হয় স্বাভাবিকভাবে, অতটুকু উচ্চতা। মানুষ গভীর রাত্রে যদি বের হতো, যারা মাছ ধরতে যেত, তারা নাকি এই অবয়বটাকে দেখতে পেত। একটা বাচ্চার মতো অবয়ব, কিন্তু মাথা নাই, বুকের উপর চোখ, এবং চোখ দুটো জ্বলে ওঠে, মাঝে মাঝে ধপ করে জ্বলে ওঠে, আবার নিভে যায়। আবার যখন জ্বলে ওঠে তখন বোঝা যায় একটা লাল টকটকে চোখ। ধান খেতে অনেকেই দিনের বেলাতেও দেখা শুরু করে। একটা কথা গ্রামের মানুষের মধ্যে প্রচলিত ছিল, সেটা হলো এই জিনিসটা যেই রাস্তা ধরে চলতো ওইখানকার ঘাস নাকি পুড়ে যেত, মানে এমন ভয়ানক বিষাক্ত ছিল। এবং যেদিক দিয়ে যেত ওইদিকে নাকি লাইন হয়ে থাকতো, মানে পুড়ে এমনভাবে কালো বা অন্যরকম চিহ্ন হয়ে থাকতো, বোঝা যেত যে এই জিনিসটা এদিক দিয়ে গেছে, ধান ক্ষেতের ভিতরে চলে যেত। তবে ওদিকে গেলেও পুরো ধান ক্ষেত যে নষ্ট হয়ে যেত বিষয়টা এরকম না, কিছু দূর যে ওইটা ভ্যানিশ হয়ে যেত। অনেকেই নাকি নিজ চোখে দেখেছে এটা। তবে সবচেয়ে অদ্ভুত বা ভয়ঙ্কর আমরা যেটাই বলি না কেন, কেউ যদি এটার খুব কাছাকাছি দূরত্বে দেখে এবং দেখার পর হঠাৎ করে নাকি ওই জিনিসটা চোখ যদি জ্বলে ওঠে, মানে তপ করে জ্বলে উঠলো, লাল টকটকে হয়ে গেল, যদি এইটার সাথে আই কন্ট্যাক্ট হয়, তাহলে নাকি ওই ব্যক্তি অন্ধ হয়ে যায়। তো আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন অর্ণব খান, উনি বলেছেন যে এইরকম অন্ধ হওয়া ব্যক্তি ওনার গ্রামের কাউকে খুঁজে না পাওয়া গেলেও উনি এই ঘটনার সত্যতা খুঁজে পেয়েছেন, যে হ্যাঁ এরকম একটা ঘটনা ঘটেছিল। তবে উনি একদম ওই অন্ধ হওয়া ব্যক্তির সাথে দেখা করতে পারে নাই বলে জানিয়েছেন। এবার চলে আসি 2013 কি 14 সালের দিকে। উনি তখন, এই যে অর্ণব ভাই, উনি তখন ক্লাস 7 কি 8-এ পড়েন। ওনাদের এলাকার এক পাশে কিছু বেদে গোষ্ঠীর লোক আস্তানাগারে, এবং তারা ওনাদের এলাকা থেকে নাকি কিছু শেয়াল ধরবে, এগুলো দিয়ে নাকি ওষুধ তৈরি করবে। এখন এই যে অর্ণব ভাই এবং ওনার কিছু বন্ধুবান্ধব, তারা কৌতূহলবশত তাদের সাথে কথা বলেছেন। তখন ওই বেদে গোষ্ঠীর সর্দার বলেন যে তোমরা যদি শেয়াল ধরে দিতে পারো, শেয়াল প্রতি তোমাদেরকে 3000 টাকা করে দিব। এখন তারা হলো স্টুডেন্ট মানুষ, 7-8-এ পড়েন। একটা শেয়াল ধরে যদি 3000 টাকা পাওয়া যায়, তাহলে তো তাদের কাছে এটা অনেক টাকা। এখন কৌতূহলবশত শুরু হয়ে যায় তাদের মধ্যে শেয়াল ধরার পালা। রাত হলেই শেয়াল ধরার উদ্দেশ্যে এই 4-5 বন্ধু মিলে হাতে টর্চ এবং সাউন্ড বক্স নিয়ে ধান ক্ষেত ভোরে দৌড়ায় বেড়াইতেন। সাউন্ড বক্সে এই শেয়ালের আওয়াজ চালাই দিলে ওই অন্য পাশে যদি শেয়াল থাকতো, তারাও তাদের মতো করে হুক্কা হুয়া করে ডেকে উঠতো। তখন ওরা বুঝতে পারতেন যে আশেপাশে শেয়াল আছে কিনা বা কতটুকু দূরত্বে আছে। তো শেয়ালটাকে শনাক্ত করে লাঠি নিয়ে শেয়ালের পিছনে ছুটে বেড়াতেন। তো শেয়ালকে কি এইভাবে ধরা সম্ভব? জানতেন যে ধরতে আসলে ওনারা ওইভাবে পারবেন না, তারপরও এই কাজটা করে ওনারা খুবই মজা পেতেন। একদিন কি হয়, এই অর্ণব ভাইয়ের বাড়ির সদস্যরা জেনে ফেলে যে সে এইভাবে রাতের বেলা এই সাউন্ড বক্স নিয়ে আর বন্ধুবান্ধব নিয়ে টর্চ নিয়ে এই শেয়ালের পিছনে দৌড়ায় বেড়ায়। তখন তো তাকে খুব বকাঝকা করে আর বলে যে খবরদার রাতের বেলা এইভাবে বের হবি না। এখন ওনারও রেগুলার ওইভাবে বের হওয়া কিন্তু নিষেধাজ্ঞার কারণে আসলে হচ্ছিল না। এখন এই কয়দিনে তো তার নেশা হয়ে গেছে রাতের বেলা শেয়ালের পিছনে দৌড়ানো। বেশ ভালো একটা মজা পেতেন আর কি, যেমন একটা বাজে অভ্যাস হয়ে গিয়েছিল আর কি। তো একবার কি হয়, নিষেধাজ্ঞার পরেও আবার ওই একই কাজ শুরু করেছেন। এক রাত্রে বের হয়েছেন টর্চ সাউন্ড বক্স নিয়ে শেয়াল ধরতে। ওই দিনও ওনারা ছিলেন 5 জন। তো বিশাল এক বড় ধান ক্ষেতের মধ্যে 5 জন 5 দিকে দাঁড়িয়েছেন। তো সবার পাশটা মোটামুটি যেই পাশে দাঁড়িয়েছেন সেই আশেপাশে ঘরবাড়ি আছে, খুব কাছাকাছি না হলেও মোটামুটি দেখা যায়। কিন্তু এই অর্ণব ভাই যেই পাশে দাঁড়িয়েছেন, এই পাশে শুধু ফসলি জমি, কোনো লোকালয় নেই। তবে পাশে একটা পাকা রাস্তা রয়েছে। তবে সন্ধ্যা 7টার পরে ওই রাস্তায় কোনো ধরনের কোনো গাড়ি খুব একটা চলে না। তো উনি তো ওই দিকটাতে দৌড়াদৌড়ি করছেন শেয়াল ধরার জন্য। তো ওই দিকে ময়লার একটা বড় ভিটা ছিল, আর ওই সময়টা ছিল শীতকাল। তবে এক্স্যাক্ট কোন মাস চলছিল ওনার ঠিক মনে নাই। আর বর্ষার পরে জমিতে পানি শুকানোর পর যত ধরনের ময়লা আবর্জনা এবং কচুরি থাকে
সব পরিষ্কার করে ওই ভিটার মতো ওই জায়গাতে রাখা হতো। আর ওই জায়গাতে আবার শেয়ালের উপদ্রবটাও বেশি ছিল, শেয়ালগুলো ওখানে এসে আবার আস্তানা গাড়তো বা ওখানে এসে বসে থাকতো। তো ওই ময়লা স্তূপ করার কারণে ওইখানে বেশ উঁচু হয়ে যেত, তো দূর থেকে ওইটা দেখা যেত আর কি, উঁচু ভিটার মতো জায়গাটা। তো ওনারা যখন গিয়েছেন ওই জায়গাতে তখন রাত 8টার মতো বাজে, এরকম একটি সময়। 8টা তো আসলে খুব যে বেশি রাত তাও না, 2013-14 সালে 8টা তো ওরকম রাতও বলা যাবে না আর কি। তবে শীতকাল তো বেশ ঠান্ডাও পড়েছিল, তো যার কারণে আশেপাশের লোকজনও ছিল না। আর দূরে কিছু দোকানে লাইট জ্বলছিল, এটা বোঝা যাচ্ছিল। তো এই যে অর্ণব ভাইয়ের হাতে তো ছিল লাঠি, তো উনি ভিটার ওইদিকে গিয়েছিলেন। আর ওনাদের সবার প্ল্যান ছিল যদি কেউ শেয়ালের দেখা পায় তখন দূর থেকে তারা লাইট মারা শুরু করবেন, এবং লাইটের যখন এরকম আলো দেখা যাবে তখন বোঝা যাবে যে কেউ শেয়াল দেখেছে, এবং লাইটের আলো যেদিকে ধরা হবে বুঝতে হবে ওই দিকটাতে শেয়াল আছে। এইভাবে ওনারা চারদিক থেকে ঘিরে ফেলবেন আর কি শেয়ালটাকে। তো এরকম প্ল্যান ছিল আর কি। উনি তো ওনার মতো করে দেখছেন, চেষ্টা করছেন। এইভাবে দেখতে দেখতে এই অর্ণব ভাই ওনার বন্ধুবান্ধব থেকে প্রায় হাফ কিলোমিটার ডিস্টেন্সে চলে আসেন, বা এর থেকেও কিছুটা বেশি হতে পারে। আর ওই সময় ওই জায়গায় ফসল বোনা হয়নি, জমি টমি একদম ফাঁকা ছিল, মানে ফসল বোনার প্রস্তুতি নেওয়া হচ্ছিল আর কি। তা উনি কী করেছেন, ওই ভিটার অন্য সাইডে দাঁড়িয়ে একটু পেছন দিকে উকি দিয়েছেন যে ওই পাশে কিছু আছে নাকি। হঠাৎ করে মনে হলো ওই পলিথিনের উপর যদি কেউ পা দেয় এক ধরনের খচপাচ শব্দ হয় না, তো ওই রকম শব্দ। উনি চিন্তা করেছেন এই জায়গা মনে হয় শেয়াল আছে, এমনিতে তো এদিকে শেয়াল ঘুরে বেড়ায়। উনি কী করেছেন, লাঠিটা নিয়ে সামনের দিকে এগিয়েছেন আস্তে আস্তে। সামান্য 1-2 কদম আগানোর পর একটু উকি দিয়েছেন। উকি দিয়ে উনি যেটা দেখেছেন, এটা দেখে তো উনি মারাত্মক ভয় পেয়ে যান। উনি দেখেন আইসক্রিমের মতো একটা লম্বা অবয়ব, হাত পা আছে, বুকের উপর 2টা চোখ, আর এই চোখ দুটো লাল আগুনের মতো জ্বলছে নিপছে, জ্বলছে নিপছে। আর এই অবয়ব একটা ছিল না, এই অবয়ব ছিল 2টা। এই 2টা নিজেদের সাথে কোনো একটা বিশেষ ভাষায় কথা বলছে, কিন্তু কী ভাষায় কথা বলছে এটা বুঝতে পারেন নাই। তবে সেটা বাংলা ছিল না বা হিন্দি ছিল না, এতটুকুনি নিশ্চিত। এমন ধরনের ভাষা উনি আগে কখনো শোনেও নাই। তো এই জিনিস দেখার পর উনি তো মারাত্মক ভয় পেয়েছেন। এখন ওইখান থেকে উনি দ্রুত চলে এসেছেন। আর ওই যে ওনার বন্ধুবান্ধব তাদের সাথে দেখা করেছেন, বলছে যে আমি তো এরকম ভয়ঙ্কর কিছু দেখছি। অন্যরা বলছে আরে না রে বেটা, এই তুই এই মেসো বিড়াল দেখছিস, বাগডাসা যেটা, বা বাগডাস বলে অনেকে গ্রামে, এইটা দেখছিস, ওরকম কিছু না। কিন্তু উনি তো জানেন আসলে উনি কি দেখেছেন। এরপরে ওনার কিছু সমস্যা শুরু হয়ে যায়, উনি স্বপ্নে ভয় দেখা শুরু করেন। এবং সকালবেলা উঠলে, ঘুম থেকে উঠলে দেখা যেত ওনার পায়ের এখানে আঁচড়ের দাগ। কে আঁচড় দিল? হঠাৎ করে হয় কি, একদিন ঘুম থেকে উনি না চোখে দেখতে পান না, একদমই দেখতে পান না। এরপরে হুজুর দেখালে উনি ঝাপসা ঝাপসা দেখা শুরু করেন। এরপর দীর্ঘ ট্রিটমেন্টে, মানে ঝাড়ফুঁকের ট্রিটমেন্টে আল্লাহর রহমতে উনি সুস্থ হয়েছিলেন। রংপুর থেকে এক হুজুরকে নিয়ে আসা হয়েছিল। ওই রংপুরের ওই হুজুর নাকি এর আগেও এসে ওনার বাসায় ট্রিটমেন্ট করে গেছেন। তবে ওই হুজুর কারো কাছে কিচ্ছু বলেন নাই যে এই সমস্যা কেন হচ্ছে, এবং ওই অবয়বের বিষয়ে কোনো কিছু বলেন নাই। কেন যেন এই বিষয়ে কেউ কিছু বলতে চায় না, সবাই চুপ হয়ে যায়। এবার আসি 2024 সালের রোজার ঈদের দিন, একদম রিসেন্ট সময়। এই অর্ণব ভাই দুপুরে উনি ওনার এলাকার বন্ধুদের নিয়ে আড্ডা দিচ্ছিলেন। তো বেশ অনেকক্ষণ কথাবার্তা বলছিলেন। এর মধ্যে একজন বয়স্ক মুরব্বী ভদ্রলোক, যাকে চাচা বলে সম্বোধন করেন আর কি, তো তাকে ওনারা অনুরোধ করেন যে চাচা কিছু পুরনো দিনের কিছু ঘটনা বলেন তো, এমন কিছু বলেন যেগুলো আমরা আসলে বিশ্বাসই করতে পারি না। তো উনি কিছু কিছু বলেন। এর মধ্যে হঠাৎ করে উনি একটা শব্দ উচ্চারণ করেন, সেটা হলো কন্দনাইয়া। তো ওনারা বলেন যে এই কন্দনাইয়া এটা আবার কি? তখন উনি এটার বিবরণ দেওয়া শুরু করেন, এবং বিবরণ দেওয়ার পর এই অর্ণব ভাই বুঝতে পারেন উনি ওই যে 2013-14 সালে যেই ভয়ঙ্কর জিনিসটা দেখেছিলেন, এইটা আর কন্দনাইয়া একই জিনিস, ওটার সাথে হুবহু মিলে যায়। তো ওই চাচা এই বিষয়ে আরও ডিটেলস বলেন।
এরপরে এই যে অর্ণব ভাই উনি কি দেখেছিলেন সেটা জানেন, মানে ওনাদেরকে জানান। এরপর উনিও অবাক হয়ে যান যে তুমি তো আল্লাহর রহমতে বেঁচে আসো, এটাই তো বেশি, কিন্তু এইগুলোর খপ্পরে একবার পড়লে বিশাল বিপদ হয়ে যায়, তুমি তো আল্লাহর রহমতে বেঁচে গেছো। তখন ওই মুরব্বী এটাও বলেন যে আমার পরিবারের অনেকেই কিন্তু এই জিনিস দেখেছে, দিনে দুপুরে অনেকে দেখেছে, রাতের বেলা তো দেখেছেই। তবে এই জিনিসে যদি কেউ একদম মুখোমুখি পড়ে যায় তাহলে কিন্তু অনেকেই নাকি পাগল হয়ে যায়, মারা যায়, এরকম অনেক ঘটনাই উনি বলেছেন। তো যাই হোক, সবচাইতে অদ্ভুত ব্যাপার সেটা হচ্ছে ওই যে ওই মহিলার গর্ভে কেন ওই ধরনের একটা বাচ্চা জন্ম নিয়েছিল এটা জানাই যায় নাই। ওই যে যিনি আব্দুল ওয়াহাব ভাই, উনি কিন্তু এখনও জীবিত আছেন, ওনাকে এই বিষয়ে এখনও জিজ্ঞেস করলে উনি কোনো উত্তর দেন না। ওই সময়ে মানুষের মুখে মুখে যতটুকু ছড়িয়েছিল অতটুকুই জানা যায়, কিন্তু ওনাকে জিজ্ঞেস করলে উনি কীভাবে বাচ্চাটাকে হত্যা করেছেন এটা জানা যায় না। আর ওই জিনিসটার কবর এখনও একটা জায়গায় রয়েছে, হয়তো বা স্থানীয় যারা আছেন, মুরব্বী যারা রয়েছেন, তারা ওই কবরটা দেখিয়ে দিতে পারবেন। আর ওই জায়গায় ওই জিনিসটার অবয়ব এখনও নাকি দেখা যায়। তবে স্থানীয়ভাবে কন্দনাইয়া বললেও অনেকে, বিশেষ করে বরিশাল অঞ্চলে, ঝালকাঠি অঞ্চলে কল্লা কাটা দেও বলে, স্কন্ধ কাটা বলে, তবে ওই এলাকায় কন্দনাইয়া বলে। এটি ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি অর্ণব ভাইকে এমন একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। ঘটনাটি খুবই অদ্ভুত, রহস্যময়, ভয়ঙ্কর বটে। আশা করছি লিসেনাররাও ঘটনাটি শুনে ভয়ের শিহরণে শিহরিত হয়েছেন। প্রিয় লিসেনার্স, আপনাদের এলাকায়ও যদি এই ধরনের ঘটনা থাকে আমাদেরকে লিখে বা রেকর্ড করে ইমেল করতে পারেন afnanthehorworldbd@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা বলছি, afnanthehorwordbd@gmail.com। স্পেলিংটা আমরা আমাদের ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে কি স্পেলিংটা চেক করতে পারবেন। যে লিসেনার্স চলুন আমরা চলে যাব আমাদের এবারের 134তম এপিসোডের নতুন আরও একটি ঘটনায়। প্রিয় লিসেনার্স, আমাদের একজন তরুণ ঘটনা সংগ্রাহক যার নাম মোহাম্মদ তাহমিদ, তার কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। ইতোমধ্যে অসংখ্য দারুণ দারুণ ভয়ের ঘটনা পাঠিয়ে আপনাদের মন জয় করেছেন। যার বাড়ি বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার তেলিগাতি ইউনিয়নের তেলিগাতি গ্রামে। চলুন এবার তার একটি ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করি। এর আগেও উনি যে ঘটনাগুলো দিয়েছেন সেই ঘটনার সময়, নাম, ঠিকানাগুলো আমাদেরকে অধিকাংশ ক্ষেত্রেই একদম ছদ্মনাম ছাড়াই ব্যবহার করার অনুমতি দিয়েছেন। তো এবারেও তার ব্যতিক্রম হবে না। এবারেও আমরা ঠিক এমনই একটি ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করব। এই ঘটনাটি যিনি বর্ণনা করেছেন তার বাড়িও ওই তেলিগাতি গ্রামেই, খুব কাছের একজন চাচা হন আর কি তাহমিদের, ফেরদৌস নাম তার। তো ফেরদৌস চাচা বলেই তাকে ডাকেন, তবে নাম সংক্ষিপ্ত করে তাকে অনেকেই ফিদু কাকা বলে ডাকে। এখন যে ঘটনাটি বলবো ওই ঘটনার উনি অন্যতম একজন সাক্ষী এবং প্রত্যক্ষদর্শীও বটে। আর এই তাহমিদের যে চাচাতো ভাই আলামিন, তাহমিদের অনেক ঘটনা কিন্তু আলামিন সংগ্রহ করে দিয়েছে। তো এই ঘটনার কথা মূলত এই আলামিনই তাহমিদ ভাইকে জানায়। তো চলুন ঘটনা শুনে আসি। সময়কাল 1985 সাল। ওই গ্রামেরই একজন ওনাদের চাচা, তার নাম হলো মোহাম্মদ সাবুল খান। তিনি খুব ভালো মানুষ। তো তার একজন বোন ছিল, তার নাম হলো শালিনী। এই শালিনী ফুপুকে 1985 সালে বিয়ে দেওয়া হয়। তো ওনাদের গ্রাম মানে তেলিগাতি গ্রাম থেকে 2-3 গ্রাম পাশে চোমরা সরকারি পুকুর নামে একটা জায়গা রয়েছে এবং বউবাজার নামে একটা জায়গা রয়েছে। এই 2 গ্রামের মাঝখানে একটা ফাঁকা জায়গার মতো রয়েছে, সেখানে কয়েকটি বাড়ি রয়েছে। তারই মধ্যে একটি বাড়িতে এই শালিনী ফুপুর বিয়ে দেওয়া হয়। এই শালিনী ফুপুকে যার সাথে বিয়ে দেওয়া হয় তার নাম মোহাম্মদ আব্দুল মজিদ। তো এই আব্দুল মজিদ উনিও খুব ভালো একজন মানুষ।
একটু মানে খুব ভালোভাবেই শালিনী ফুপুর সাথে বিয়ে শাদী সম্পন্ন হয়ে যায় কোনো ধরনের কোনো সমস্যা ছাড়াই। কিন্তু বিয়ে হয়ে যাওয়ার পরেই শুরু হয় এক মহা মুসিবত। জীবনটা দুর্বিষহ হয়ে যায় এই শালিনী ফুপুর। প্রিয় লিসেনার্স, কী ভাবছেন? উনি শ্বশুরবাড়িতে গিয়ে অশান্তি ফেস করেছেন, শ্বশুরবাড়ির লোকজন ভালো ছিল না, এরকমটা না, এরকমটা না। বিয়ের অল্প কয়েকদিনের মাথায় উনি ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েন। তবে ওনার এই অসুস্থতা অন্যান্য সমস্ত অসুস্থতা থেকে বেশ মানে ভিন্ন। আমরা বিভিন্ন সময় অসুস্থতা যখন এই প্যারানরমাল ঘটনায় বলি তখন দেখা যায় এই যে ঝাড়ফুঁক হয়, ওষুধ খায়, কোনো ভালো হয় না, কিন্তু ওনার বিষয়টা কিন্তু এরকম না। উনি কোনো একটা রোগে আক্রান্ত হতেন, অসুস্থ হতেন, ডাক্তার দেখানো হতো, তারপর ওষুধ খাওয়ানো হতো, আল্লাহর রহমতে উনি কয়েকদিনের মধ্যে ভালো হয়ে যেতেন। ভালো হওয়ার পর 1-2 দিন ভালো থাকতেন, আবার আর একটা অসুখে পড়তেন উনি। এইভাবেই ওনার প্রতিনিয়ত চলছে তো চলছে। কিন্তু ওই ব্যাপারটা একই সিরিয়ালে চলতো। 2-3 দিন ভালো থাকতেন, আবার মানে অসুখ হতো, ওষুধ খেতেন, ভালো হয়ে যেত। এইভাবে কিন্তু চলছে। উনি যেহেতু সদ্য বিবাহিত একজন মহিলা, এই অসুস্থতার কারণে পরিবারের কাজ তো আসলে উনি করতে পারেন না। আর উনি যেই পরিবারে বউ হয়ে গিয়েছেন, সেই পরিবারে ওনার যে শ্বশুর শাশুড়ি ছিলেন বা অন্যান্য যে আত্মীয় স্বজনরা ছিলেন, তারা যে ধনী ছিলেন বিষয়টা এরকম না। মোটামুটি মধ্যবিত্ত পরিবার বলতে গ্রামে যেটা বোঝায় ওরকমই ছিলেন। কিন্তু তারপরেও এই যে শালিনী ফুপুর চিকিৎসার জন্য ওনারা বিন্দু মাত্র কোনো কার্পণ্য করেন নাই। একটা বারের জন্য এই শালিনী ফুপুর মা বাবাকে বলেন নাই যে আপনার মেয়ে অসুস্থ, এরকম অসুস্থ মেয়েকে আমার ছেলের সাথে বিয়ে দিয়েছেন কেন। ওনারা কিন্তু শালিনী ফুপুকে আগে থেকে চিনতেন। শালিনী ফুপু একদম সুস্থ স্বাভাবিক ছিলেন। হঠাৎ করে এই বাড়িতে এসে অসুস্থ হয়ে যাওয়ার পর ওনারা নিজেকেই দোষারোপ করতেন যে আরে ভালো মেয়েটা আমাদের বাড়িতে এসে অসুস্থ হয়ে গেল, মনে হয় আমাদের এখানেই কোনো সমস্যা। তো ওনারা এটাও বলতেন যে এই মেয়ে যদি আমাদের হতো, আর একটা শ্বশুরবাড়িতে তাকে বিয়ে দেওয়ার পর যদি আরেকটা বাড়িতে গিয়ে বা তার শ্বশুরবাড়িতে গিয়ে এই ধরনের অসুস্থ হয়ে যেত, তাহলে এই মেয়েটাকে না জানি কত কথা শোনাইতো। ওই চিন্তা করে ওনারা সর্বোচ্চ চেষ্টা করছে এই যে শালিনী ফুপুকে সুস্থ করার জন্য। শালিনী ফুপুর ভাগ্য এদিক থেকে ভালো যে ওনার শ্বশুরবাড়ির লোকজন সর্বোচ্চ চেষ্টা করছে, সর্বোচ্চ সহযোগিতা তারা করেছেন তাকে সুস্থ করার জন্য। তার অসুস্থ অবস্থাতেও তার সেবা যত্ন করার চেষ্টা করেছেন। কিন্তু সমস্যা বাদে হলো এই আশেপাশের প্রতিবেশী নিয়ে, বা ওনার শ্বশুরবাড়িতে যারা থাকতেন নিকট আত্মীয় স্বজন, এছাড়াও তো শ্বশুরবাড়ির আরও দূর সম্পর্কের আত্মীয় স্বজন রয়েছে। এই দূর সম্পর্কের আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশীরা তারা সব সময় বিভিন্ন কটু কথা বলে শালিনী ফুপুর কানকে বিষিয়ে তুলতো এবং তার শ্বশুর শাশুড়ি বা অন্যান্য আত্মীয় স্বজনদের কানকেও বা মনকেও বিষিয়ে তুলতো। বলতো যে এই দেখো একটা অসুস্থ মেয়েকে তোমাদের উপর গসাই দিছে, তোমরা আর কয় টাকাই জমাইতে পারো, সব টাকা তো এই মেয়ের চিকিৎসার জন্য চলে যাচ্ছে। ওর বাপ তো তোমাদের ঘাড়ের উপরে এটা গসাই দিয়ে তো মুক্ত হয়ে গেছে, এখন তোমরা তো মুসিবতে পড়ে গেছো। তো এই সমস্ত কথাবার্তা প্রতিনিয়ত বিভিন্ন লোকজন বলতো। এখন ওনার শ্বশুর শাশুড়ি বা ওই শ্বশুরবাড়িতে যারা থাকতেন তারা কিন্তু এই বিষয়ে পাত্তা না দিলেও শালিনী ফুপু প্রতিনিয়ত এই ধরনের কথা শুনতে 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 না ওনার মনটা বিষিয়ে গিয়েছিলেন। উনি একদম অস্থির হয়ে গিয়েছিলেন, যার ফলশ্রুতিতে উনি নিজের উপর খুব বিরক্ত হয়ে কয়েকবার আত্মহত্যার চেষ্টাও করেছেন। অনেকবার আত্মহত্যার চেষ্টা করেছেন বিভিন্নভাবে, কিন্তু আল্লাহর অশেষ রহমতে প্রতিবারই কেউ না কেউ দেখে ফেলেছে এবং উনি বারবার বেঁচে গিয়েছিলেন। এভাবেই চলছিল ওনার দিন। এই যে অসুস্থতা এটা ছাড়ে না। এই যে কত হুজুর দেখানো হয়েছে যে এটা কি প্যারানরমাল বিষয় কিনা, কোনো হুজুর কিচ্ছু বলতে পারেন না। তার যে প্যারানরমাল কোনো সমস্যা নাই এইটাও বলতে পারেন না, তার যে প্যারানরমাল সমস্যা আছে এটাও বলতে পারেন না। এইখানেই এক রহস্য ঘনীভূত হতে থাকে। আসলে ব্যাপারটা কি? গ্রামে একটা কথা প্রচলিত রয়েছে, ভাদ্র মাসের যে অমাবস্যা হয়ে থাকে এটা নাকি খুব ভয়ঙ্কর হয়ে থাকে। এই ভাদ্র মাসের অমাবস্যা এমন ভালো করে বলার উদ্দেশ্য হচ্ছে অনেক দুষ্টু মানুষতান্ত্রিক, জিনতান্ত্রিক, তারপরে পিশাচ জিনেরা নাকি এই ভাদ্র মাসের অমাবস্যায়
শয়তানকে উদ্দেশ্য করে বলি দিয়ে নিজেদের শক্তি বৃদ্ধি করে থাকে। এই ঘটনার সাথে এই ভাদ্র মাসের অমাবস্যার সম্পর্ক কী? গ্রামে এই ভাদ্র মাসের অমাবস্যাকে স্থানীয়ভাবে ওই ভাদ্রইরা অমাবস্যা এভাবে বলে আর কি। তো একদিন এই শালিনী ফুপুর স্বামী আব্দুল মজিদ মিয়া উনি কোনো একটা কাজে বাইরে বের হয়েছেন। সালটা 1985 সাল, তো শুরুতেই ঘটনা বলেছে আর কি, বিয়ের পরপরই তো উনি অসুস্থ, এভাবে তো 1 বছর গিয়েছে, সাল হয়তো 1986 সাল এরকম হতে পারে আর কি। তো ওনার স্বামী তো বাইরে গিয়েছেন আর কি কোনো একটা কাজের জন্য, আর উনি বলেই গিয়েছিলেন যে কাজ করতে করতে দেরি হয়ে যাবে, রাত্রে আর বাড়িতে ফিরবো না, পরের দিন ফিরবো, কারণ উনি বেশ দূরেই যাবেন। আর ওই সময় তো রাস্তাঘাট এত ভালো ছিল না, তারপর আবার তেলিগাতি গ্রাম থেকে মেইন শহর, বেশ অনেকটা পথ পাড়ি দিতে হবে, আর ওই সময় তো ওই এলাকায় বিদ্যুৎও ছিল না। আর শালিনী ফুপুর সমস্যাটা তো এটা প্যারানর্মাল কোনো সমস্যা না, এটা সবাই বুঝতে পেরেছে, কারণ কোনো হুজুর তো এই বিষয়ে যে প্যারানর্মালের কোনো টাচ রয়েছে এই বিষয়ে বলতে পারেন নাই। তো যার কারণে তারা এটাকে অ্যাজ ইউজুয়াল অসুস্থতা থাকে না, কিছু মানুষের সবসময় 12 মাস রোগ থাকে, মনে করছে ওইরকম কিছু একটা হবে আর কি। তো এই যে আব্দুল মজিদ মিয়া উনি তো পরন্ত বিকেল যখন হয়ে যায় তখন তো বুঝতে পারছেন যে আর তো আসতে পারবেন না, যদিও চেষ্টা করেছেন আসার জন্য, বাড়ি থেকে বলে আসছিলেন। তো যাই হোক, ওই রাত্রে এই ভাদ্র মাসের অমাবস্যার আধারে পুরো আকাশ কিন্তু ছেয়ে যায়, নেমে আসে ঘোর অন্ধকার। উনি তো বাড়িতে নাই। রাত নেমে আসার সাথে সাথে প্রতিদিনের মতো সবাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে আর কি। তো শালিনী ফুপু উনি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছেন। আর ওনার কিন্তু শুধু এই অসুস্থতা ছাড়া কোনো কথাবার্তায় কোনো অসংলগ্নতা ছিল না, কোনো পাগলামি ছিল না, তারপর শিকল দিয়ে বেঁধে রাখার এই যে ব্যাপারগুলো, এগুলো কিচ্ছু ছিল না। কেউ দেখে বিশ্বাসই করবে না ওনার প্যারানর্মাল কোনো সমস্যা আছে কি নাই, সবাই বলবে উনি একদম স্বাভাবিক। তো শালিনী ফুপু খাওয়া দাওয়া করে উনি ওনার ঘরে ঘুমিয়ে পড়েছেন। অনেক রাত্রে হঠাৎ করে মনে হলো শালিনী ফুপুর ঘরের দরজা ওই ঠকঠক করে একটু শব্দ হলো, মানে খুলে গেল আর কি। তো বাড়ির অন্য সদস্যরা মনে করেছেন হয়তো বা উনি ওয়াশরুমে যাওয়ার জন্য বাইরে বের হয়েছেন, যেহেতু গ্রামের ওয়াশরুমগুলো ঘরের বাইরে থাকে। তো এরপরে না অনেকক্ষণ কেউ কোনো সারা শব্দ পায় নাই যে শালিনী ফুপু ঘরে ঢুকছে, ঘরের ওই খিল লাগানোর শব্দ হয়েছে। আর ওই সময় তো রাত্রেবেলা অনেকে ঘুমিয়েও পড়েছেন, এগুলো তাদের আসলে মনে রাখার কথাও না। সকালবেলা মানে বেশ অনেক ভোরবেলাতেই কিছু লোকজন মানে দৌড়াতে দৌড়াতে এই শালিনী ফুপুর শ্বশুরবাড়িতে আসছেন। সবাইকে ডাকাডাকি করে, তোমরা ওঠো ওঠো, তোমার বেটার বউ কই, সে খবর রাখো। তো সবাই ধর্মর করে উঠে বসে, কেন কী হয়েছে কী হয়েছে, চলো তাড়াতাড়ি আমাদের সাথে। তো সবাই যান, গিয়ে দেখেন যে ওই বাড়ি থেকে বেশ 100 মিটার দূরে একটা বট গাছ ছিল। এই শালিনী ফুপু সেই বট গাছের সাথে অনেক উঁচু একটা ডালে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। এর আগে উনি অনেকবার চেষ্টা করেছেন, কিন্তু আল্লাহর রহমতে উনি বেঁচে গিয়েছেন। কিন্তু এবার এটা কি হলো, উনি অনেক উঁচুতে আত্মহত্যা করলেন গিয়ে ওই গাছের ডালে, এত উপরে। তো উনি তো গাছে চড়তে জানতেন না ওইভাবে ওখানে উনি উঠলেন কিভাবে? আর রাতের আধারে উনি একা একা বেরিয়েছেন। এটা কি আসলে উনি নিজে থেকে করেছেন নাকি কোনো জিনের প্রভাবে এটা হয়েছে? এটা কেউ কিছু বলতে পারছে না। সবাই বলে ও তো এর আগে অনেকবার চেষ্টা করেছে, কিন্তু সফল হয় নাই। এইবার মনে হয় ওর হাজব্যান্ড বাসায় নাই, এই রাত্রে বাড়ি ছিল না, এই জন্যই সে এই কাজটা করছে। শালিনী ফুপুর দেহ গাছে ঝুলছিল। এখানে আরও একটি ভয়ঙ্কর ব্যাপার রয়েছে। ওনার জিহবা নাকি অনেকখানি বের হয়ে গিয়েছিল, কোনোভাবেই ওই জিহবাটা মুখের মধ্যে ঢুকানো যাচ্ছিল না। পরে একজন হুজুর এসে কিছু দোয়া পরে ফু দেওয়ার পর আস্তে আস্তে নাকি ওই জিহবাটা মুখের মধ্যে ঢুকে একদম মুখ স্বাভাবিক হয়ে যায়। তারপর স্বাভাবিক নিয়মেই শালিনী ফুপুকে দাফন কাফন করা হয়। এরপর শুরু হয় আরও কিছু ঘটনা। শালিনী ফুপুকে দাফন করার পরে ওই রাত থেকে শুরু হয় ভয়াবহ তাণ্ডব। শালিনী ফুপুকে কবর দেওয়া হয়েছিল ওই শ্বশুরবাড়িরই, মানে ওনার শ্বশুরবাড়ির এক সাইডে। আর ওই কবরের পাশ দিয়ে একটা মেঠো পথ চলে গেছে, যেখান থেকে গ্রামের মানুষজন আসলে ওখান দিয়ে হাঁটা চলার প্রয়োজন হয়। তবে ওই রাস্তা দিয়ে বেশ কিছুদিন মানুষ চলাচল করতে পারতো না, বিশেষ করে প্রথম 3 দিন, কবর দেওয়ার প্রথম 3 দিন। কি হয়েছিল আসলে ওখানে, চলুন এটা জানি।
ওই দিক দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে মানুষ নাকি আচমকা শব্দ শুনতে পেত, দিন হোক রাত হোক। শুধু তাই নয়, বিভিন্ন ধরনের অদ্ভুত সমস্ত অবয়ব দেখতে পেত। কিন্তু সমস্যা হলো কি, একজন যেটা বলতো আর একজনের বর্ণনার সাথে সেটার কোনো মিল নাই। ধরুন যে একসাথে 3-4 জন দিক দিয়ে যাচ্ছিল, 3-4 জনই ভয়ঙ্কর কিছু দেখেছে। কেউ বলতো যে কালো কিছু দেখেছি, কেউ বলতো যে সাদা কিছু দেখেছি, কেউ বলতো লাল কিছু দেখেছি। কিন্তু সবাই কিছু না কিছু দেখেছে, কারো বক্তব্যের সাথে কারো বক্তব্য ওইভাবে মিলত না। এটাই ছিল সমস্যা। তাহলে কি শুরু হলো? এরকম অসংখ্য মানুষ বিভিন্ন সময় বিভিন্নভাবে ওখানে ভয় পেয়েছে। এক ভয়ের তাণ্ডব শুরু হয়ে যায় ওখানে। অনেকে তো ভয় পেয়ে বেশ অনেক দিন অসুস্থও ছিল, আস্তে আস্তে আল্লাহর রহমতে সুস্থ হয়ে যায়। তো প্রথম 3-4 দিনের মধ্যে ওই মেঠোপথ দিয়ে মানুষের চলাচল একদমই বন্ধ হয়ে যায় বলতে হবে। কারণ কার ইচ্ছা হবে এই ধরনের ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন হতে? এখন এই সমস্যার একটা সমাধান তো করার দরকার। গ্রামবাসী আলোচনা করে, বেশ কিছু হুজুরের সাথে কথা বলেন। তখন সকলে মিলে সিদ্ধান্ত নেন যে এই শালিনী ফুপুর জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হবে এবং গ্রামের দুস্থ গরিব হতদরিদ্র মানুষদেরকে দাওয়াত করে খাওয়ানো হবে। সেটাই করা হয়। মোটামুটি যেই আয়োজনটা করা হয়েছিল অনেকেই এসেছিলেন। আর এই ধরনের আয়োজনে কিন্তু ওইভাবে দাওয়াত দেওয়া হয় না। যাদের সমস্যা রয়েছে তারা এমনিতেই চলে আসে, আর দাওয়াতও কিছু করা হয় আর কি। জিয়াফত বলে, অনেক জায়গায় সেরাদ্দ বলে, বিভিন্নভাবে এই শব্দটাকে আমরা অভিহিত করে থাকি স্থানকাল পাত্রভেদে আর কি। তো ওখানে অনেক মানুষই তো এসেছিলেন গ্রামের। একজন অপরিচিত ব্যক্তি আসেন, যিনি ওই গ্রামের মানুষ না, উনি একজন ফকির গোছের কেউ। তো উনি ওখানে খাওয়া দাওয়া করেন। খাওয়া দাওয়া করার পর উনি নাকি উঠে ওই শালিনী ফুপুর কবর যেদিকে, ওইদিকে যেতে থাকেন। ওইখানে যাওয়ার পরই উনি ওইখানে ওয়াক ওয়াক করে শব্দ করা শুরু করেন। এই ধরনের শব্দ শুনে ওই দূর থেকে লোকজনও কিন্তু এটা দেখছিলেন, তারা ওখানে চলে আসেন এবং উনি দেখা যায় ওই ধরনের শব্দ করতে করতে ওই শালিনী ফুপুর কবর যেখানে, ওই কবরের ওখানেই উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, মারা যান উনি। আসলে উনি কে ছিলেন? ওনাকে ওই গ্রামের কেউ চিনত না। ওনার ঠিকানাও জোগাড় করতে কেউ সক্ষম হয়নি। এখন যেহেতু ঠিকানাও জোগাড় করতে কেউ সক্ষম হয়নি, তার বাড়ি কোথায়, একজন ফকির মানুষ, কোথা থেকে আসছেন কেউ জানে না। আর উনি যেহেতু মুসলিম ছিলেন এটা দেখেই বোঝা যাচ্ছিল, যার ফলশ্রুতিতে ওনাকে ইসলামিক নিয়মকানুন মেনে শালিনী ফুপুর কবরেরই কাছাকাছি কোনো একটা জায়গায়, নির্দিষ্ট করে এখন বলা যায় না যে ওই কবরটা এক্সাক্ট কোথায় হয়েছিল, তো সেখানে তাকে সমাহিত করা হয়। আসলে উনি হঠাৎ করে খাওয়া দাওয়া করে ওখানে কেন গেলেন, যাওয়ার পর ওখানে ওইরকম বমির ভাব উঠে উনি কেনই বা ওখানে মারা গেলেন, এই বিষয়টাও এক রহস্য রয়ে গেল। প্রথমত শালিনী ফুপুর অসুস্থতা, তার মৃত্যু রহস্য রয়ে গেল। তারপর এই ফকিরের মৃত্যুটাও এক রহস্য রয়ে গেল। কিন্তু এই সমস্যা কিন্তু বন্ধ হলো না। তবে আগের মতো ঘন ঘন হচ্ছিল না, বেশ গ্যাপে গ্যাপে হচ্ছিল। আর অতটা ভয়ঙ্করও ছিল না, হালকা পাতলা টুকটাক ভয় হচ্ছিল আর কি, এরকম কিছু আর কি চলছিল। তো এই যে আলামিন, যিনি এই তাহমিদ ভাইয়ের চাচাতো ভাই, তো আলামিনের একজন চাচা রয়েছে, তার নাম হলো মোহাম্মদ আকব্বর আলী। সবাই তাকে রাঙা কাকা বলে ডাকে, বা কেউ রাঙা ভাই বলে ডাকে, কেউ ভাই কেউ কাকা, কিন্তু নামের আগে রাঙা শব্দটা ব্যবহার করে, রাঙা ভাই রাঙা কাকা এইভাবে আর কি ওনাকে ডাকে। তো আমরা রাঙা কাকা বলেই সম্বোধন করব। তো এই রাঙা কাকা তখন একজন টকবকে যুবক মানুষ এবং বেশ সাহসী যুবকও বটে। এই ঘটনার শালিনী ফুপুর মৃত্যুর 3 মাস পরের কথা বলছি আর কি। তখন 1986 সালই হবে, বা কাছাকাছি কোনো সময় হবে আর কি। তার বয়স তখন 20-22 বছর এরকম আর কি। তো উনি ওই সময়ে ওনার বাড়ির পাশেই একজনকে প্রাইভেট পড়াতেন। আর ওই যে শালিনী ফুপুর শ্বশুরবাড়ি, ওই শ্বশুরবাড়ির পাশেই এক বাড়িতে উনি প্রাইভেট পড়াতেন আর কি। একটা বাচ্চা মেয়েকে উনি পড়াতেন, মেয়েটি তখন ক্লাস 5 বা 6-এ পড়ে এরকম। উনি কী করতেন, বিকেলবেলা পড়াতেন সন্ধ্যা পর্যন্ত, আসরের নামাজ পড়ে পড়াতে যেতেন, মাগরিবের নামাজের সময় উনি চলে আসতেন।
কখনো কখনো পড়ার চাপ থাকলে বা বাচ্চার যদি পরীক্ষা থাকতো তখন হয়তো বা বেশি দেরি হতো, সন্ধ্যা বা এশার নামাজের সময় হয়ে যেত, তবে এটা সব সময় হতো না আর কি। উনি তো বেশ সাহসী ছিলেন, ওই দিক দিয়ে আসতেন যেতেন, উনি ওইগুলা নিয়ে খুব একটা বেশি মাথা ঘামাতেন না, মানে ভয়ের ব্যাপারগুলো নিয়ে। আর এই যে রাঙা কাকা মানে আকব্বর আলী কাকা, উনি যাকে পড়াতেন ওই মেয়েটার বাড়িতে একদিন কোনো একটা অনুষ্ঠান ছিল, এইটা আবার চাচা জানতেন না। তো উনি যখন গিয়েছেন ভুল করে গিয়ে দেখেন যে ওই বাড়িতে কোনো একটা প্রোগ্রাম, হঠাৎ করে প্রোগ্রামের আয়োজন করা হয়েছে, যে যার কারণে উনি আগে থেকেও জানতেন না বা ওনাকে বলার সুযোগও তারা পায়নি। আর যেহেতু টিচার মানুষ চলে আসছেন, তারাও খুব খুশি হয়ে যান যাক স্যার আসছে। তো ওনাকে বলেন যে খাবার দাবার রান্না হোক, আপনি না খেয়ে যাবেন না, কারণ কি আর করা, এটা তো মানতেই হবে, এত করে বলছেন। এদিকে ওই যেই ওনার যে ছাত্রীর আত্মীয় স্বজনরা আসে, তাদের সাথে পরিচয় হচ্ছেন, অনেক গল্প গুজব হচ্ছে। তো সব কিছু শেষ করতে রাত প্রায় 11টা বেজে যায়, বা তারও কিছুটা বেশি বেজে যায় আর কি। এখন উনি তো বাড়িতে ফেরত যাবেন, আর বাড়িতে যখন যাবেন ওনার পরিবারের সদস্যদের জন্য কিছু খাবার দাবারও একটা বক্সে করে দিয়ে, টিফিন বক্সে করে দিয়ে দিয়েছেন আর কি ওই বাড়ি থেকে। এখন অনেকেই বলছে যে আপনি যে দিক দিয়ে যাবেন ওই জায়গাটা তো ভালো না, মানে এই যে ওনার স্টুডেন্টের বাড়ির সদস্যদের মধ্যে কেউ কেউ বলছেন। তারপরে এরপরে যখন ওই গেস্টরা আসেন, তারাও এই নিষেধ করার কারণ বা কেন ভালো না যে জিজ্ঞেস করছেন আর কি। তখন তারাও যখন শুনলেন, তখন ওই স্যারকে বললেন যে স্যার আপনি একটা কাজ করে আজকে থেকে যান, আমরা তো গেস্টরা আসছি, গল্প করতে করতে কাটাই দেবো রাতটা। উনি বলেন যে না, এটা কিভাবে হয়, আমার বাড়ি তো খুব বেশি দূর না, চলে যাই। আর আপনারা যে ভয়ের কথা বলতেছেন ওগুলা আমার আসলে মাথার ভিতরে কাজ করে না, ওগুলোতে আমি ভয়ই পাই না। যখন সবাই দেখলো যে না, উনি এই বিষয়ে খুব একটা আগ্রহ দেখাচ্ছেন না, ঠিক আছে যাক, তো উনিও রওনা দিয়েছেন আর কি। এখন উনি তো রওনা দিয়েছেন, কিন্তু সবার কথা শুনে, মানে একটু ভয়ের কথা শুনে ওনার মনের ভিতরে কিন্তু একটা খুঁতখুঁচানি হচ্ছিল যে না জানি আবার কোন বিপদে পড়ি কি না, কারণ গ্রামের বহু লোকই তো এই বিপদে পড়ছে। উনি না হয় পড়েন নাই, উনি সাহস দেখান, তো উনি তো হেঁটে আগাচ্ছেন, মনের মধ্যে ভয় কিন্তু কিছুটা কাজ করছে। রাত তখন 12টা প্লাস হয়ে গেছে, চারদিকে শুনশান নীরবতা। মাটির রাস্তা ধরে উনি এগিয়ে চলছেন এক পা করে, আর একাধারে পড়ে যাচ্ছেন আয়াতুল কুরসি, দুরূদ শরীফ, এটা কিন্তু পড়েই যাচ্ছেন। হঠাৎ করে উনি দেখতে পান যে ওই যে কবর, শালিনী ফুপুর কবর, ওটার কাছাকাছি চলে আসছেন। আর ওই কবরের একটা সাইড থেকে মনে হলো সাদা কাপড় পরা একটা বৃদ্ধা মহিলা বের হলো। আমরা নামাজের সময় রুকুতে গেলে যেভাবে আমরা ঝুঁকে থাকি, মনে হচ্ছে ওই মহিলাটা বয়সের ভারে ওইভাবে ঝুঁকে রয়েছে। সাদা চকচকে একটা শাড়ি পরা, অন্ধকারের মধ্যেও শাড়িটা বেশ চকচক করছে, হাতে একটা লাঠি রয়েছে, আর রাস্তাটা শুকনা ছিল। উনি যখন লাঠি নিয়ে এগিয়ে আসছিলেন, ইচ্ছা করেই মনে হচ্ছে ঠক 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 শব্দ করছেন। শব্দটা বেশ আওয়াজ আকারে কানে এসে লাগছিল আর কি ওনার, এই রাঙা কাকার। চারদিকে শুনশান নীরবতা হওয়ার কারণে মনে হচ্ছিল এই আওয়াজটা আরও বেশি কানে লাগছে। আর হ্যাঁ, ওইভাবে ওই কুজো হয়ে থাকার কারণে ওনার মুখটা কিন্তু ওইভাবে দেখা যাচ্ছিল না। আর আমরা যদি নাক চেপে ধরে কথা বলি, কেমন নেকো নেকো সুরে কথা হয় না, তো ওরকম করে হঠাৎ করে নাকি বলে ওঠে, হ্যাঁ রে রাঙা আমি কোন পথ দিয়ে যাব, হ্যাঁ রে রাঙা আমি কোন পথ দিয়ে যাব, এইভাবে 2বার বলে। আর ওই বৃদ্ধা মহিলাকে দেখে রাঙা চাচা তো বুঝতে পারছেন যে এই জায়গায় এসে সবাই পায় ভয়, ওই কবরের ওই পাশ থেকে এই বুড়ি মহিলা বের হয়ে আসছে, এইটা তো স্বাভাবিক কিছু না। আর উনি তো বেশ সাহসী, এবং অনেকে আবার যখন ওই ওনার স্টুডেন্টের বাড়ি থেকে রওনা দেয়, সবাই আবার মানে বলে দিয়েছিল কখনো যদি ভয় পাওই সাহস হারাবা না, সাহস দেখাবা। তো উনি আবার অতিমাত্রায় সাহস দেখাতে গিয়ে করেছেন কি, উনি ওই বৃদ্ধা মহিলাকে বলছেন, গো বুড়ি তুমি আমার কিচ্ছু করতে পারবা না, এই বলে ওনার বাম হাতের বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে যে তুমি আমার কিচ্ছু করতে পারবা না। এরপরে উনি হাঁটা দিয়েছেন। তখন পিছন দিকে আবার তাকান, তাকিয়ে দেখেন ওই যে বৃদ্ধা মহিলা, সে ওরকম ঠক 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 করতে করতে ওনার পিছনে পিছনে হেঁটে আসছে। তো ঘুরে যখন তাকিয়ে দেখেন যে ওই বৃদ্ধা মহিলাও হেঁটে আসছে, তখন আবার বলে,
ও বুড়ি, তুমি আমারে চেনো নাই, আমি কিন্তু অন্য 8-10 জন মানুষের মতো না, তুমি কিন্তু আমার কিচ্ছু করতে পারবে না, তুমি আমাকে ভয় দেখাইতে পারবা না। এইভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে বেশ রসিকতা করতেছে, কিন্তু উনি কিন্তু জানে যে এইটা কোনো স্বাভাবিক মানুষ না। হঠাৎ করে ওই বৃদ্ধা মহিলা বলে ওঠে, ও তাই না, আমি কিচ্ছু করতে পারবো না, আচ্ছা চল আগা। এদিকে রাঙা চাচা তো এগিয়ে যাচ্ছেন, পিছন থেকে ঠক ঠক শব্দ কিন্তু হচ্ছে, ওই বৃদ্ধা মহিলা কিন্তু আসছে। হঠাৎ করে রাঙা চাচার কাছে মনে হলো ওনার চোখ যত দূর যায় যে গাছপালা বা আশেপাশে যে গাছপালাগুলো রয়েছে, কোনো বাতাস ছাড়াই মনে হচ্ছে দুমড়ে মুচড়ে ভেঙে যাচ্ছে, এমন একটা অবস্থা। আর রাতটা এমন ছিল যে পূর্ণিমা হয়তো একদিন আগে পরে হয়েছে আর কি, এই জন্য চাঁদের আলো অতটা না থাকলেও কমও ছিল না, মোটামুটি পরিষ্কারই দেখা যাচ্ছিল। আর ওই চাঁদের আলোতে আর চারদিকে শুনশান নীরবতা সব কিছু মিলিয়ে এক ভয়ঙ্কর রূপ নিয়েছিল, যখন গাছপালাগুলো মনে হচ্ছিল ভেঙে চলে চুরমার হয়ে যাচ্ছে। উনি তো বাড়ির পথে জোরে জোরে হাঁটতে থাকেন, আর ওই যে বৃদ্ধা মহিলা সেও কিন্তু ঠক ঠক করতে করতে তার পিছন পিছন চলছে, পিছ কিন্তু ছাড়ছে না। আর ওই যে কিছু লোক বলে গিয়েছে যে সাহস ধরে রাখবা, উনি আবার পিছন দিকে ঘুরে যখন দেখেন যে ওই বৃদ্ধা মহিলা হেঁটে আসে, আবার উনি বলেন, ও বুড়ি, তুমি তো আমার কিচ্ছু করতে পারবে না। কিন্তু আসলে উনি মনে মনে খুব ভয় পাচ্ছিলেন এবং ওনার সাহস আস্তে আস্তে কমছিল। আর মাঝে মাঝে আবার ওই বৃদ্ধা মহিলা বলছিল, ও তাই না, কিচ্ছু করতে পারবো না রে, কি বলিস রে, চল চল আগা, বাড়ির দিকে যা। তো উনি তো আগাচ্ছেন, বেশ অনেকটা পথ এগিয়ে আসছেন, আর ওই যে বৃদ্ধা মহিলা কিন্তু তার পিছন পিছন এগিয়ে আসছে। আর ওনার বাড়ির দিকে যেতে সামনে পড়ে একটা মোটামুটি মানের একটা বাঁশঝাড়, বেশ অনেকগুলো বাঁশ রয়েছে ওখানে। তো উনি যখন ওই বাঁশঝাড়ের কাছে পৌঁছেছেন, উনি দেখেন যে আরে এই বাঁশঝাড়ের বাঁশ গেল কই, একটা বাঁশও তো সোজা হওয়া না, সবগুলো বাঁশ মনে হচ্ছে মাটির সাথে লেপ্টে আছে, একটা বাঁশও সোজা না। আমরা সাধারণত এই ধরনের ঘটনায় দেখি যে একটা দুটা বাঁশ লেপ্টে আছে, কিন্তু না, ওই বাঁশের সবগুলো বাঁশ মাটির উপর লেপ্টে আছে। উনি তো জানেন যে এই বাঁশ যদি এখন আমি পার হতে যাই তাহলে কি অবস্থা হবে। তো ওই বাঁশের কাছাকাছি একটা লোকের বাড়ি আছে, সেই লোকের নাম হলো মণি। তো এখন ওই মণির বাড়ির পাশ দিয়ে যাওয়ার একটা রাস্তা রয়েছে, ওই বাঁশের ভিতরে না ঢুকলে আর একটা পথ রয়েছে, সেটা বেশ অনেকটা ঘুরে যেতে হবে। আর উপায় আর একটা, সেটা হলো এই বাঁশের উপর দিয়ে যেতে হবে। কিন্তু উনি তো জানেন যখনই উনিও একটা বাঁশের উপর পা দিবেন সাথে সাথে বাঁশগুলো সোজা হয়ে যাবে, এটা তো উনি জানতেন। তো উনি চিন্তা করলেন যে মেঠো পথ ধরে যাব কি না। এখন মেঠো পথের ওখানে তো আবার রয়েছে খাল, তো ওই খালের ওপারে আবার কয়েকটা হিন্দু পরিবারের বসবাস ছিল, ওইখানে আবার একটা শ্মশান ছিল, তো ওই দিক দিয়ে আবার ঘুরে যেতে হবে। উনি চিন্তা করলেন যে সর্বনাশ, ওই পথটা তো আরও ভয়ঙ্কর। প্রিয় লিসেনার্স, আমরা কিছুদিন আগে তাহমিদের পাঠানো একটি ঘটনার নাম হলো ঘেনু, এই ঘেনু ঘটনা কিন্তু ওই শ্মশানের, যেটা বললাম আর কি। তো যাই হোক, ওই পথ দিয়ে তো যাওয়া যাবে না। এদিকে ওই বৃদ্ধা মহিলা তো এখনও পিছনে পড়ে রয়েছে, এখন কি করি। এখন উনি করেছেন কি, ওই যে মণি, যে ওই মণির বাড়ির দিকে দিয়েছেন দৌড়, এবং চিৎকার করতে করতে দৌড় দিয়েছেন। ওনার চিৎকার শুনে ওই বাড়ির সদস্যরা উঠে গেছে ঘুম থেকে, আরে এত রাত্রে তো চিৎকার চেঁচামেচি করে কে। তারা দ্রুত বের হয়ে আসছে, তারা বের হয়ে এসেই দেখে যে একটা লোক দৌড়ে এসেই তাদের সামনে সজ্ঞান হয়ে পড়ে গেছে। আর ইতোমধ্যে আরও বেশ কয়েকজন ব্যক্তি বের হয়ে আসছেন, তাদের মধ্যে একজন হলো মজিবর দাদা, জাফর দাদা, আর যে আলামিন যে ঘটনা দিতে সাহায্য করেছে, ওদের বাড়ির লোকজনও বের হয়ে এসে তাকে ধরে বাড়িতে নিয়ে যায়। বাড়িতে নিয়ে যাওয়ার পর জ্ঞান ফেরানো হলে সব কথা খুলে বলা হয়, মানে উনি খুলে বলেন আর কি। যখনই মানুষজন শুনেছে যে এই ধরনের একটা ঘটনা ঘটছে, তাড়াতাড়ি আবার ঘর থেকে বের করে গরম পানির সাথে আবার কয়লার পানি দিয়ে গোসল করিয়ে নাকি তাকে আবার গোয়াল ঘরের চারদিক থেকে ঘুরিয়ে আনা হয়েছে। গ্রামের একটা রীতিনীতি আর কি, ভয় পেলে মানুষ এরকম করে। তারপর ওই এলাকার একজন ব্যক্তি যেমন আবুল বাশার হুজুর, বর্তমানে উনি ওইখানে রয়েছেন, এই আবুল বাশার হুজুরের আব্বা বা চাচা, নিশ্চিতভাবে বলতে পারিনি, তাহমিদ, তাকে ডেকে এনে ঝাড়ফুঁক করানো হয়। এদিকে এই
বাহ্যিকভাবে সাহস দেখাতে গিয়ে এই রাঙা চাচার অবস্থা তো খুব খারাপ হয়ে গেছে। প্রচণ্ড ভয় পেয়েছিলেন যে উনি হেঁটে যাচ্ছেন, পিছনে এইরকম একটা ভয়ঙ্কর একটা পিশাচিনী হেঁটে আসছে। মূলত তাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল আর কি, কিন্তু আল্লাহর অশেষ রহমতে পারেনি। আর যেহেতু পারছিল না, এই জন্য আরও বেশি রাগান্বিত হয়েছিল। আর রাগান্বিত হওয়ার পেছনে আরও একটা যৌক্তিক কারণ ছিল। এই রাঙা চাচা বারবার পেছন দিকে ঘুরে বলছে, ও তুমি আমার কিচ্ছু করতে পারবা না, বারবার হাতের বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছিল, যাতে করে ওই পিশাচিনীটা আরও রাগান্বিত হয়েছিল। যাক, আল্লাহর রহমতে বড় ধরনের কোনো বিপদ আপদ ওনার হয়নি। আয়াতুল কুরসি, দুরূদ শরীফ এগুলো পড়ছিলেন উনি। তো রাঙা চাচা কিন্তু ভালো আছেন, সুস্থ আছেন। ওনার এখন 4টা সন্তান রয়েছে। আর এই যে শালিনী ফুপুর, ওনার যে হাজব্যান্ড আব্দুল মজিদ, উনি কিন্তু মারা গিয়েছেন। আসলে শালিনী ফুপুর এই অসুস্থতার কারণ কেউ বলতে পারেনি, এটা রহস্য রয়ে গেছে। ওনার মৃত্যুটাও রহস্য রয়ে গেছে। এবং উনি যেহেতু এই ভাদ্র মাসের অমাবস্যায় মারা গেছেন, সকলেই বলে যে এইটা আসলে কোনো ভয়ঙ্কর পিশাচের কাজ, তাকে বলি দিয়েছে। এই অসুস্থতা বা তার আত্মহত্যা, এই সবগুলোই এই পিশাচের কাজ, অনেকে এটা মনে করেন। তবে ওনার জীবিত অবস্থায় এই বিষয়ের সমাধান কেউ দিতে পারেনি। তো এটি ছিল ঘটনা। ধন্যবাদ তাহমিদ ভাইকে, প্রতিনিয়ত আপনার ওয়ার্ল্ডের লিসেনারদের জন্য দারুণ দারুণ গ্রামের সমস্ত ঘটনাগুলো পাঠিয়ে যাচ্ছেন। আশা করছি আপনার মাধ্যম দিয়ে গ্রামের এই ধরনের আরও অনেক ঘটনা আমরা ইনশাল্লাহ পেতে থাকব। প্রিয় লিসেনার্স, আপনারাও আমাদেরকে ঘটনা পাঠাতে থাকুন। বেশি বেশি করে ঘটনা পেলে আপনাদের সাথে অনেকটা পথ আমরা পাড়ি দিতে পারবো ইনশাল্লাহ, এবং আশা করছি সেটা আমরা সক্ষম হব। আল্লাহ আমাদেরকে আরও দীর্ঘ সময় একসাথে এই পথ চলায় সামিল থাকার তৌফিক দান করুন, এবং প্রতিনিয়ত যেন আরও অনেক এই পথের পথিকদেরকে আমরা সাথে পাই, এই কামনাও আমরা করি। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের 134তম এপিসোডের নতুন আরও একটি ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ আবদুল্লাহ আল হাসান আল আমিন। ওনার বাড়ি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার পাড়াটঙ্গী গ্রামে। তো ঘটনাটি মূলত উনি ওনার দাদির কাছ থেকে সংগ্রহ করেছেন, তার কাছেই বিভিন্ন সময় শুনেছিলেন। ঘটনাটি ঘটেছিল 1995 কি 96 সালের দিকে। আর ঘটনাটি মূলত যার সাথে ঘটেছিল তার নাম আব্দুল বশির। আর আব্দুল বশির ওনার কাকা হন। ওনার কাকা একজন মাছ ব্যবসায়ী ছিলেন। তো একদিন ওনার কাকা নতুন বাজার নামক স্থানে মাছ বিক্রি করতে গিয়েছিলেন। তো বলে রাখা ভালো, সেইখানে একটা ছোট নদী ছিল আর কি, আর ওখানে একটা মোটা কড়ই গাছ ছিল, যেই গাছের নিচে বসে উনি মাছ বিক্রি করছিলেন। তো হঠাৎ করেই জুব্বা পরা, মাথায় পাগড়ি পরা আর মুখে পান খেতে খেতে একটা লোক এসে ওনার কাকাকে বলল, এই চ্যাংরা, 5 টাকার মাছ দে। এখন একজন কাস্টমার এসে এই টাইপের কথা বললে রাগ তো করা যাবে না। উনি কিছু না বলে কিছু মাছ দিলেন। তো ওই লোকটা বলল, এই দে, আর কয়েকটা দে। তো কাকা এবারও কয়েকটা দিলেন অতিরিক্ত। ওই লোকটা আবার বলল, এই দে, আর কয়েকটা দে। তো কাকা আবারও দিলেন। 3বারের মাথায় ওই পাগড়িওয়ালা আবার বলল যে, এই দে, আরও কয়েকটা দে। এইবার কাকার তো রাগ হয়ে গেছে যে 5 টাকার মাছ নিয়ে 2বার সে অতিরিক্ত মাছ নিল। 3বার যখন আবার বলেছে, তখন কি রাগটা হওয়া স্বাভাবিক না? তো রাগ করে তাকে বলছেন যে, ওই মিয়া, আপনি কি আমার সাথে মজা করতে আসেন এখানে? আপনাকে যদি এইভাবে আমি মাছ দিতে থাকি, আমার সব মাছ তো শেষ হয়ে যাবে। আমি অন্য লোকের কাছে মাছ বেচবো কীভাবে? 5 টাকার মাছ কিনে তো আপনি আমার সব মাছ নিয়ে যাবেন দেখতেছি। এই দেন, মাছ দেন, আপনার মাছ নিতে হবে না। এই বলে তার হাত থেকে মাছ নিয়ে তার ওই 5 টাকা ফেরত দিয়ে বলেন যে, আপনার মাছ খাওয়ার দরকার নাই, আপনি মাছ ধুয়ে পানি খান, যান, আমার মাছ আপনার খাওয়া লাগবে না। তো এই কথার উত্তরে ওই লোকটা কিছু বলল না, উনি চলে গেলেন। তো যাওয়ার পর কাকা আবার চিন্তা করে, আহারে, একটু হুজুর মানুষ, শেষবার মতো চাইছিল, দিতাম, কেন যে এরকম ব্যবহার করলাম।
উনি নিজে মন খারাপ করছেন আর কি, এইসব কথা চিন্তা করে। আচ্ছা, ওনাকে ডাক দিই, একটু সরি বলে জিনিসগুলো দিয়ে দিই, এরকম চিন্তা করছেন আর কি, যে মাপটাপ চেয়ে দিয়ে দিব। তো যখনই তাকে খোঁজার চেষ্টা করেন, না, তাকে আর খুঁজে পাওয়া গেল না। এত তাড়াতাড়ি লোকটা উধাও হয়ে যাবে এটা তো হওয়ার কথা না। আর ওই লোকটাকে উনি আগে কখনো দেখেনও নাই, আশেপাশে 2-4-10 গ্রামের মানুষও উনি না, এটা নিশ্চিত হয়েছেন। কারণ দীর্ঘ সময় ধরে তো মাছ বিক্রি করতেন, সেখানে এই টাইপের লোকের আনাগোনা উনি আসলে দেখেন নাই। তবে বিষয়টাকে কাকা প্যারানর্মালভাবে নিলেন না, উনি সাধারণ মানুষ মনে করেছিলেন। তবে ওই দিন উনি মাছ বিক্রি করে বেশ ভালো লাভ করেছিলেন। তো মাছ বিক্রি করে কাকা যখন সন্ধ্যার দিকে বাড়িতে যান, আর তখন উনি মুখে পান দিয়ে খেতে খেতে যাচ্ছিলেন। তো একটা কথা বলে রাখা ভালো, এই যে এই বশির কাকা, উনি কিন্তু কখনো পান, বিড়ি, সিগারেট এগুলো কিচ্ছু খেতেন না। তা আশেপাশের লোকজন দেখছে যে এই বশির মিয়া সে পান খেতে খেতে যাচ্ছে, সবার মনের মধ্যে এইটাই এসেছে যে আজকে মনে হয় লাভটা হয়েছে, তাই শখ করে একটু পান খাচ্ছে আর কি। আর হয় না, গ্রামে অনেক সময় মুরব্বীর একসাথে বসলে এই নাও একটা পান খাও, হাতে ধরায় দেয়, তখন কেউ পান না খেলেও পান চাবাতে থাকে। হয়তো ওই রকম করে কেউ দিয়েছে, উনি খাচ্ছে। উনি পান খেতে খেতে বাড়িতে গেছে। যাওয়ার পর কাকার মা যখন এই কাকাকে বলছে যে এই নে গোসল কর, মাছ টাছ বিক্রি করে আসলি গোসল কর, তখন নাকি কাকা মোটা গলায় বলে ওঠে, আমি গোসল করব না, আমি পবিত্র। তখন কাকার মা বলে, আরে দূর বেটা, কিসের পবিত্র, তুই মাছ টাছ বিক্রি করছিস না, গায়ে কত কিছু মাছের পানি টানি ছিটে পড়ছে, এই যা গোসল করে আয়। তখন কাকা আবার বলে ওঠে, এই মস্করা করবি না আমার সাথে, বলছি না আমি পবিত্র, আমি গোসল করব না। কাকার মা এ কথা শুনে অবাক হয়ে গেছেন, কিরে আমার সাথে তুই তুই করে কথা বলছে, আমি নাকি ওর সাথে মস্করা করতেছি। এটা শোনার এইসব চিন্তা করে বা ওনার মুখে ওইটা শোনার পরে ওনার তো রাগ হয়েছে। তো উনি আবার বলছেন, এই তোরে বললাম না যা গোসল করে আয়। তখনই নাকি কাকা লাফ দিয়ে এসে ওনার মায়ের গলা টিপে ধরেছেন। আর যখনই ওনার মা চিৎকার শুরু করেছেন, তখনই গলা ছেড়ে দিয়েছেন এবং ছেড়ে দিয়ে নদীর দিকে দৌড় দিয়েছেন। আর মুখে শুধু একটাই কথা বলছিলেন যে আমাকে বলে মাছ ধুয়ে পানি খানগা, কত বড় সাহস, আজকে নদীতে চুবাই ওরে পানি খাওয়াবো। এদিকে কাকার মায়ের চিৎকার শুনে আশেপাশে সবাই চলে আসে, কি হয়েছে বলে, ওই যে দেখো, ওই যে দৌড় দিচ্ছে, কী ধরনের উল্টাপাল্টা কথা বলতেছে। তখন সবাই আবার কাকার পিছনে দৌড় দিয়েছেন, তাকে তো ধরতে হবে, নিশ্চয়ই প্যারানর্মাল কোনো কিছু হয়েছে। তো কয়েকজন চেষ্টা করে ধরতে প্রথম দিকে না পারলেও অবশেষে 5-6 জন মিলে তাকে ধরতে সক্ষম হন। তখনও উনি নদী পর্যন্ত পৌঁছান নাই আর কি। আর ওনার বাড়ির একদম কাছাকাছি একজন মহিলা কবিরাজ ছিল। তো সেই মহিলা কবিরাজ এই কথা শুনে চলে আসছে। তো মহিলা কবিরাজ সে ওই জিনকে হাজির করেছে অল্প সময়ের মধ্যেই। আর জিন তো আসলে তার ভেতরেই ছিল, হাজির করার কিছু ছিল না আসলে ওই অর্থে। ওই জিনটা কী করেছে, ওই মহিলা কবিরাজের 14 গোষ্ঠীর নাম বলতে শুরু করে এবং হেসে হেসে বলতে থাকে যে এই আমারে তুই ছাড়াতে পারবি, আচ্ছা ঠিক আছে, আমাকে ছাড়ানোর চেষ্টা করলে আমি একে ছেড়ে চলে যাব, কিন্তু তোকে কিন্তু ধরবো, আর তোকে যদি আমি ধরি না, তুই তো মরবি, তোর বাচ্চা কাচ্চা সহ এর পরবর্তী যে প্রজন্ম, এগুলোর আমি মারতে থাকবো, ভাগ এখান থেকে ভাগ, আমার কাজে বাধা সৃষ্টি করিস না, ও আমার সাথে বেয়াদবি করছে, আমি ওর শাস্তি দেব। তো মহিলা কবিরাজ আসলে ওইভাবে ওরকম বড় কোনো কবিরাজ ছিলেন না, এই টুকটাক ঝাড়ফুঁক, টুকটাক জিনের চিকিৎসা, জিন হাজির করতে পারতেন, জিন যদি আপোষে চলে যাইতো এই টাইপের কোনো কাজ করতে পারতেন, এইটুকু ছিল ওনার মোটামুটি একটু জানাশোনা আর কি। তো উনি যখন বুঝতে পারছেন যে এই জিনটা খুব শক্তিশালী, একে আসলে ছাড়ানো সম্ভব ওনার পক্ষে হবে না, তখন ওই মহিলা বলেন যে আমি পারবো না, আমি গেলাম, এই কথা বলে উনি বাসায় চলে গেছেন। তখন আবার চেচুয়া বাজার নামক একটা জায়গা থেকে একজন কবিরাজকে আনা হয়। সেই কবিরাজ কাজ শুরু করার আগেই ওই কাকার ভিতরে থাকা জিনটা বলে ওঠে, এই তুই যদি আমার কাছ থেকে একে ছাড়াস, তুই কিন্তু বাড়ি পর্যন্ত পৌঁছাইতে পারবি না, বাড়িতে যাওয়ার আগে আমি তোরে ধরবো, তখন দেখব তোর কোন বাপ এগিয়ে এসে তোকে বাঁচায়। কবিরাজ আসলে ওই মহিলা কবিরাজের মতোই ছিল, তার দৌড়ঝাঁপও খুব বেশি দূর ছিল না, সে বুঝতে পারে এই জিনকে কাবু করা তার পক্ষে সম্ভব না। এখন এই অবস্থায় যখন প্রত্যেকেই সারেন্ডার করে চলে যাচ্ছে,
এই উপস্থিত লোকদের মধ্যে একটা লোক উনি আবার আসছেন। হ্যাঁ, উনি আবার আসছেন। ওই লোকটাকে ওই গ্রামের সবাই চেনেছে। সেও আসলে টুকটাক কবিরাজ ঝাড়ফুঁক করলেও ওই গ্রামে ওই যে মহিলা কবিরাজ বা এই যে মাত্র যে কবিরাজ আসছে, সবাই ধারণা করতো এই দুই কবিরাজের কাছে উনি কিছু না। কিন্তু এই লোকটাই এগিয়ে আসে। এই লোকটার নাম হলো আতামিয়া। আতামিয়া যখন এগিয়ে আসছে, ওই জিনটা তো তাকে ভয় দেখানোর চেষ্টা করে। তখন আতামিয়া বলে ওঠে যে এই একটা কথা মনে রাখিস, আমি আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পাই না। এই কথা বলার সাথে সাথে ওই আতামিয়া কী করেছেন, এক হাতে একটা হাতির দাঁত উনি নিয়েই আসছিলেন আর কি, বা শুরুর দিকে ওই মহিলা কবিরা যখন ফেল করছেন তখন হয়তো বা উনি নিয়ে আবার আসছেন এখানে, যে কোনো একটা কিছু হইতে পারে। তো উনি হাতির দাঁত আর একটা কাঁচি নিয়ে আসছিলেন। এই হাতির দাঁতের উপরে কাঁচি উনি ঘষা দিয়ে কী জন্য দোয়া পড়েছেন। এরপরে এই যে বশির কাকা যেখানে ছিলেন আর কি, এর চারদিকে একটা গোল বৃত্ত করেছেন। এর আগেও কিন্তু অন্য কবিরাজরা বৃত্ত করেছে, কিন্তু কোনো লাভ হয়নি আর কি। তো উনি ওই বৃত্ত করে কি যেন পরে ওই মাটিতে জাস্ট খালি একটা চর মেরেছে, আর সাথে সাথে মনে হলো বশির কাকা ছটফট শুরু করে দিয়েছে, শরীর কেঁপে উঠছে। আর ওই জিনটা বলতে থাকে যে এই আমাকে ছেড়ে দে, ছেড়ে দে, আমি আর পারছি না। তখন ওই কবিরাজ বলে যে কেন রে, তোর বাহাদুরি কোথায় গেল? তুই একটু আগে না আরও দুইজনের সাথে কি আচরণ করলি, এখন বল তুই কে, আর এই লোকটার উপর কেন ভর করছিস? তখন ওই জিনটা বলে যে আমার নাম সুলাইমান, আমি 200 বছর ধরে ওই করই গাছের ওইখানে আছি। আমি ওর কাছে মাছ কিনতে গেছিলাম, আমি তো ওর কাছে ভিক্ষা নিতে যাই নাই। সে আমাকে মাছ দিছে, এটা সত্য। আমি ওকে 2 বার চাইছি, সেটাও দিছে। আমি অপেক্ষায় ছিলাম, ও যদি 3 বারও দিত তাহলে ওর আমি একটা বড় উপকার করতাম, ওর ভালো লাগছিল। কিন্তু 3 বারের বার ও আমার সাথে যে আচরণটা করলো, এইটা তো আমি মাইনে নিতে পারি নাই। আর সে খুবই বাজে ধরনের কথা বলছে। সে বলে মাছ ধুয়ে নাকি পানি খাবো আমি, এটা তো ঠিক করে নাই। ওকে আমি পানিতে চুবায় ওকে পানি খাওয়াবো, এটা না করে আমি কোথাও যাব না। তখন কবিরাজ বুঝতে পারলে যে আসলে এই যে বশির চাচা উনি আচরণটা ওরকম করেছেন, এটা সত্য। তখন আবার কবিরাজ বলেন যে তুমি মিয়া 5 টাকা দিয়ে মাছ কেনার পর আবার তুমি 1 বার চাইছো সে দিছে, 2 বার চাইছো সে দিছে, 3 বারের বাবার চাইতে গেছো কেন? এটা কি তোমার দোষ ছিল না? আর তুমি তো স্বাভাবিক মানুষের বেশে গেছো, ও কি তোমাকে বুঝতে পারবে তুমি কে? আর তুমি ওর জায়গায় থাকলে কি করতা? 5 টাকা দিয়ে মাছ কেনার পর তুমি বারবার তাকে মাছ দিতা। তো এইভাবে তাকে যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়। তখন বলে আচ্ছা ঠিক আছে, বুঝছি, মূলত ওর উপর আমার খুব রাগ হয়েছিল, আর যেহেতু ওরকম একটা অপমানজনক কথা বলছে, সুতরাং আমি কয়েকটা জিনিস বলবো এখন, সেগুলো আমাকে দাও। আর আমি চলে যাব এখান থেকে। চলে যাওয়ার আগে এই যে ওদের যে রান্নাঘরটা আছে না, এই রান্নাঘরটা মাটির সাথে মিশাই দিয়ে যাব, তাহলেই বুঝতে পারবা যে আমি চলে যাচ্ছি। এখন কি দিতে হবে? তখন ওই জিনটা বলে একটা কালো মোরগ দিতে হবে। তখন বলে আচ্ছা ঠিক আছে দেবো। বলে না, দেবো না, এক্ষুনি দিতে হবে। তখন ওই সময় ওই বাড়িতে ওই যে মুরগি পালতো আর কি, একটা মোরগ নিয়ে আসা হয়, তবে মোরগটা ওই রকম কালো ছিল না। তারপরে বলে যে না, কালো মোরগ লাগবে। তবে পাশের প্রতিবেশীর বাড়ি থেকে কালো মোরগ একটা নিয়ে আসা হয় আর কি। ওই কালো মোরগটা বশির কাকার কাছে দেওয়ার পর বশির কাকার ভেতরে থাকা ওই জিনটা নাকি এক কামড় দিয়ে ওই কালো মোরগের সমস্ত রক্ত খেয়ে ফেলে। এরপরে বশির কাকা মাটিতে ঠাস করে পড়ে যায়, আর এরপরই ওনার বাড়ির রান্নাঘরটা কোনো বাতাস ছাড়াই একদম দুমড়ে মুচড়ে ভেঙে পড়ে। তো এটাই ছিল কাকার সাথে ঘটে যাওয়া ঘটনা। এরপরে কাকার সাথে আর কোনো ধরনের কোনো ঘটনা ঘটেনি। তবে কাকার সাথে এই ধরনের ঘটনা যদিও বা ঘটে না, কিন্তু অন্য ঘটনা ঘটেছে, সেটা বলি। এই কাকার এক বন্ধুর বিয়ে, তো কাকা সহ আরও 2 বন্ধু, রফিক আর নাজমুল তাদের নাম, তো তাদেরকেও দাওয়াত দেওয়া হয়েছিল। এখন কাকার কাছে গিফট নেওয়ার মতো না কোনো টাকা ছিল না, আর তার 2 বন্ধু তাদের অবস্থা ওরকম ভালো না। এখন একটা জায়গায় যাবে দাওয়াত খেতে, একটা গিফট তো নিয়ে যেতে হবে। এখন টাকা কিভাবে পাবে? এখন চিন্তা করেছে যে এখন তো জাম পেকেছে,
একটা জাম গাছ আছে, ওই জাম গাছে অনেক জাম আছে, তো ওই জাম গাছ থেকে কিছু জাম পেরে বাজারে বিক্রি করি, কিছু টাকা পয়সা হবে, ওইটা দিয়ে দেখি কিছু কিনা টিনা যায় কিনা। তো ওই বাজারের নাম হলো নতুন বাজার, যেটা আমরা শুরুতে বলেছি। তো ওই নতুন বাজারে এক খালের পাশে একটা মোটা জাম গাছ ছিল। তো বলে রাখা ভালো যে আশেপাশে যে হিন্দু পরিবাররা ছিল, ওনাদের কেউ মারা গেলে দূর থেকে যখন লাশটা নিয়ে আসতো, তো শ্মশানে যাওয়ার আগে ওই জাম গাছের নিচে কিছুক্ষণ রাখার উদ্দেশ্য ছিল একটু জিরিয়ে নেওয়া, এই, তাছাড়া আর কিছু না। তো ওনারা তো ওই জাম গাছের নিচে আসছেন, এখন জাম গাছে উঠবে কে? সবাই তো কেতা দুরস্ত হয়ে আসছেন, মানে ফিটফাট বাবু সেজে আসছেন, বিয়ে খেতে যাবেন, কিন্তু কারো কাছে টাকা নেই। এখন এই অবস্থায় জাম গাছে উঠলে নতুন জামা কাপড় কি ঠিকঠাক থাকবে? একজন আরেকজনকে বলে এই তুই ওঠ, ও বলে ও তুই উঠ, এইভাবে সবাই ধাক্কাধাক্কি করতে থাকে। একটা পর্যায়ে এই কাকা বলেন যে আচ্ছা, এত কথার দরকার নাই, তোরা চুপচাপ নিচে থাক, আমি উঠি, দে আমাকে একটু ধাক্কা দে। তখন ওনাকে একটু ধাক্কা দিয়ে উপরে দিলে, মানে উপরে উঠিয়ে দিলে উনি গাছে উঠে পড়ছেন। তো কাকা গাছের বেশ অনেকটাই উপরে উঠেছেন। তো কাকা যেই ডালে বসে জাম পাড়ছিলেন, হঠাৎ করে দেখেন যে তার একটা পাশের চিকন ডালে একটা বাচ্চা মেয়ে বসে জাম পাড়ছে। তো কাকা ধমক দিয়ে বলে যে এই ছেমরি, তুই এত উপরে উঠছিস কেন? তুই তো পড়ে গেলে মারা যাবি রে, এই তাড়াতাড়ি কাছ থেকে নাম। তখন ওই মেয়েটা বলে যে আমার কিছু হবে না, তুই তোর চিন্তা কর, তুই আমার জাম গাছে জাম পাড়তে আসছিস, আচ্ছা ভালো কথা, জাম পার, জাম পেরে চলে যা, আমার কথা তোর চিন্তা করতে হবে না। কাকা উনি এই বাচ্চা মেয়ের মুখে তুই তুকারি শুনে তার তো ভীষণ রাগ হয়। তখন বলে যে এই, আমি তোর ভালোর জন্য বললাম, আর তুই কিনা আমারে তুই করে কথা বলছিস, গাছ থেকে নামবি নাকি আমি তোর ধাক্কা দিয়ে ফেলে দিব। তখন ওই মেয়েটা রাগে বলে ওঠে, এত বড় সাহস তোর, তুই আমার কাছ থেকে আমাকে ধাক্কা মেরে ফেলে দিবি? তা দেখ আমি তোর কি করি। যখনই বলছে দাঁড়া আমি তোর কি করি, তখন চাচা দেখে যে দপ করে ওই মেয়ের চোখ দুটো মনে হলো আগুনের মতো জ্বলে উঠল। দিন দুপুরে এই ধরনের ঘটনা দেখে কাকা তো প্রচণ্ড ভয় পান। শুধু ভয় যে পেয়েছেন বিষয়টা এরকম না, ওই মেয়েটা নাকি কাকার যেই ডাল, মানে যেই ডালে কাকা বসেছিলেন, সেই ডালে নাকি জাস্ট খালি পা দিয়ে একটা টাচ করেছে, সাথে সাথে ওই মোটা ডালটা ভেঙে যায়, আর ভেঙে আসলে নিচে পড়ে। তবে নিচে পড়ার আগে বিভিন্ন সময় আসলে একটা ডালের সাথে আর একটা ডালে বাড়ি খেয়েছিল। কাকা ওই সরাসরি যে নিচে পড়েছেন তা না, আর একটা ডালের উপর পড়েছে, এইভাবে পড়তে পড়তে নিচে পড়েছেন উনি। আর নিচে যখন পড়েছেন, অদ্ভুত ব্যাপার হলো যে ওনার মুখের যতগুলো দাঁত ছিল সবগুলো দাঁত পড়ে গেছে, আর মুখ দিয়ে অনবরত রক্ত বের হচ্ছে। তো কাকার এই অবস্থা দেখে অন্য বন্ধুরা তো প্রচণ্ড ভয় পেয়েছেন। এখন ওনারা কী করবেন বুঝতে পারছেন না। এর মধ্যে তো একজন তো দৌড় দিয়ে পালিয়ে গিয়েছেন। এখন কাকা বেশ শক্তিশালী ছিলেন, ওনার ওই আহত শরীর নিয়ে আর যেই দাঁতগুলো উনি আশেপাশে পড়েছিল ওইগুলো কুড়িয়ে নিয়ে সবগুলো দাঁত পকেটে নিয়ে হসপিটালের কাছে যান। হসপিটাল খুব বেশি দূরে ছিল না, হসপিটালের বারান্দায় এসে উনি বেহুশ হয়ে পড়ে যান। তো এরপর হসপিটালে যারা কর্তব্যরত চিকিৎসক ছিলেন, নার্সরা ছিলেন, তারা তাকে নিয়ে যান। দেখা গেল ওনার শরীর বিভিন্ন জায়গায় ভেঙে গিয়েছে। এরপর দীর্ঘ সময় লেগেছিল ওনার ট্রিটমেন্ট করতে, ওনার সুস্থ হতে। আর ওই দাঁতগুলো চেষ্টা করা হয়েছিল আগের জায়গাগুলোতে বসানোর জন্য। এটা কিন্তু উনি সারা জীবন বহন করে চলেছেন, এখনও চলছেন। উনি এখনও আল্লাহর রহমতে জীবিত আছেন, যদিও বা সুস্থ আছেন। তবে একটা ব্যাপার হলো, উনি যদি ওনার মাথার চুল ফেলে দেন, মানে মাথা টাক করে ফেলেন, তখন দেখা যায় ওনার মাথা থেকে ঘাড়ের মাঝ বরাবর একটা কালো দাগ আছে। উনি যখনই মাথা নাকি টাক করেন সাথে সাথেই উনি বেহুশ হয়ে যান। এরপরে ওনার জ্ঞান ফেরে, কিন্তু মাথা নেড়া করার সাথে সাথে বা টাক করার সাথে সাথে উনি জ্ঞান হারিয়ে ফেলেন। এটা একটা রহস্য। আর ওখান থেকে পড়ে যাওয়ার পর শরীরের হাড়গোড় ভাঙবে এটা ঠিক, কিন্তু সবগুলো দাঁত পড়ে যাবে। যদিও বা উনি বুঝতে পেরেছিলেন পরে যে বিষয়টা অস্বাভাবিক ছিল, আর যেটা ঘটেছে এটা মোটেও স্বাভাবিক না, ওই মেয়েটাও স্বাভাবিক কেউ ছিল না, এটা পরে বুঝতে পেরেছে। কিন্তু ওই অবস্থাতে দিন দুপুরে এটা তো আসলে বোঝা ওনার পক্ষে সম্ভব ছিল না। দিনের বেলা
একটা বাচ্চা মেয়ে গাছে উঠতে পারে, গ্রামে এরকম অনেক ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে আছে যারা অনায়াসে গাছে উঠতে পারে, উনি ওরকমটাই মনে করেছিলেন। আর একটা বাচ্চা মেয়ের মুখে তুই তুকারি শুনে ওনার তো আসলে ভালো লাগবে না, এটাই স্বাভাবিক, এটাই হয়েছে। আর এইটার প্রতিবাদ করতে গিয়েই উনি এই বিপদটাতে পড়েছিলেন আর কি। তো যাই হোক, এটি ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন। আশা করছি ওনার কাছ থেকে এমন আরও অনেক ঘটনা ইনশাল্লাহ আমরা পেতে থাকব। প্রিয় লিসেনার্স, আশা করছি এই ঘটনাটি আপনাদের কাছেও ভালো লেগেছে। জাম গাছে আসলে ছিলই বাকে, এই জন্য এই ঘটনাটির নাম দিয়েছি আমরা জাম গাছের আগন্তুক। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। তবে নতুন ঘটনাতে যাওয়ার আগে আবারও বলে দিতে চাই একটা অ্যানাউন্সমেন্ট, সেটি হচ্ছে খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ আমরা 300-এর একটি আলট্রা স্পেশাল ঘটনা নিয়ে আসছি। এই ঘটনাটিতে এমন কিছু বিষয় থাকবে যেটা হয়তোবা আপনারা জানতেনই না, জানতেন ভিন্নভাবে জানতেন। এমন এক রহস্যময় ঘটনার আপনারা জানতে পারবেন বা সেই জগৎ সম্পর্কে জানতে পারবেন, এটা আসলে বিশ্বাস করাটাও অনেক কঠিন ব্যাপার। তবে আশা করছি এই ঘটনা আপনাদের নতুন চিন্তার খোরাক যোগাবে ইনশাল্লাহ। যেই চিন্তাটা আগে ওভাবে হয়তোবা কখনো করেনি বা করলেও বিষয়টা অন্যভাবে করেছেন। ঘটনাটি আমাদের আফনান দ্য হরর ওয়ার্ল্ড যতগুলো ঘটনা আপলোড করছে এখন পর্যন্ত একক ঘটনা হিসাবে সবচেয়ে দীর্ঘ সময় ধরে সেই ঘটনাটি হবে ইনশাল্লাহ। তবে একটু ধারণা দিয়ে দেই, ঘটনাটি 4 ঘন্টা প্লাস হতে পারে। তবে শুধু যে একটি ঘটনায় এতক্ষণ হবে তা কিন্তু না, আরও কিছু ঘটনা রয়েছে, তবে সেগুলো অত বড় হবে না। আরও বেশ কিছু ঘটনা আমরা আপনাদের সামনে উপস্থাপন করব। আর এই পুরো এপিসোডটাই থাকবে সৌমিত্র রয়ের একক স্পেশাল এপিসোড। আরও যে ঘটনাগুলো রয়েছে সেগুলো মাঝারি সাইজের ঘটনা, তাই বড় এবং ছোট মিলিয়ে দারুণ একটি স্পেশাল এপিসোড নিয়ে আপনাদের সামনে খুবই তাড়াতাড়ি হাজির হতে যাচ্ছে ইনশাল্লাহ। আমাদের প্রস্তুতি আলহামদুলিল্লাহ প্রায় শেষ। আমাদের ঘটনা রেকর্ডিংও প্রায় অর্ধেক শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আশা করছি আপনাদের সামনে খুব দারুণ একটি দুর্দান্ত রহস্যময় এপিসোড, আমি বলবো এটা রহস্যময় এপিসোড, কারণ এটা শোনার পর আপনাদের চিন্তার একটা অন্য জগৎ উন্মোচিত হবে ইনশাল্লাহ আশা করছি। প্রিয় লিসেনার্স, এছাড়াও আর একটা অ্যানাউন্সমেন্ট, সেটা হলো যে এবারের বইমেলায় কিন্তু আমাদের প্রকাশিত 2টি বই আসছে। খুব তাড়াতাড়ি বইগুলোর অর্ডার সংক্রান্ত যে লিঙ্কগুলো সেগুলো আপনাদের সামনে আমরা উপস্থাপন করতে পারবো বলে আশা করছি। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। আবারও স্বাগত। প্রিয় লিসেনার্স, বাংলাদেশের সশস্ত্র বাহিনী সহ বিভিন্ন বাহিনীর অনেক ভাই বোনেরা যারা চাকরির প্রয়োজনে, দেশের প্রয়োজনে বাংলাদেশ থেকে অনেক দূরে, হয়তোবা আফ্রিকার কোনো দেশ অথবা মধ্যপ্রাচ্যের কোনো দেশে তারা বিভিন্ন শান্তি মিশনে কর্মরত রয়েছেন। আর এই ধরনের মিশনে কর্মরত থাকা অবস্থায় রাতের বেলা অথবা অবসর সময়ে যদি আফনান দ্য হরর ওয়ার্ল্ড তারা শোনেন, তাহলে এইটা কিন্তু আফনান দ্য হরর ওয়ার্ল্ডের জন্য অনেক বড় একটা পাওয়া। কারণ ওনারা অধিকাংশ সময় যে জায়গাগুলোতে থাকেন বা অবস্থান করেন সেই জায়গাগুলো দুর্গম হয়ে থাকে। আর সেই দুর্গম জায়গায় ইন্টারনেট সংযোগ মোবাইলের সাথে কানেক্ট করে যদি আফনান দ্য হরর ওয়ার্ল্ড ওনারা শোনেন, আবার সেই ইন্টারনেট সংযোগ থেকে যদি আমাদেরকে কেউ কোনো ঘটনা পাঠান, তাহলে তো বুঝতেই পারছেন আমরা বলবো আলহামদুলিল্লাহ, আমরা অনেকটাই সার্থক হয়েছি। প্রিয় লিসেনার্স, এমনই একজন ভাই যার নাম শরীফ খান, উনি সেনাবাহিনীতে কর্মরত রয়েছেন এবং এই মুহূর্তে উনি বাংলাদেশ সেনাবাহিনীর হয়ে জাতিসংঘের একটি মিশনে কর্মরত আছেন এবং সেটা কুয়েতে পরিচালিত হচ্ছে। উনি কুয়েত থেকে ঘটনা পাঠিয়েছেন। তো ওনার চাকরি জীবনে ঘটে যাওয়া এক রহস্যময় ঘটনা উনি আমাদেরকে পাঠিয়েছেন। ঘটনাটি ঘটেছিল 2014 সালে বান্দরবনে।
তো বান্দরবন ক্যান্টনমেন্টের পাশে সাঙ্গু নদী রয়েছে। তো ক্যান্টনমেন্ট থেকে একটু দূরে ওনাদের সেনা ক্যাম্পের পাশেই মূলত ঘটনাটি ঘটেছিল। ঘটনা যেদিন ঘটে ওই দিন সারাদিনই বৃষ্টি ছিল, আর বিকেলের দিকে ওনাদের নিয়ম অনুযায়ী বা রুটিন ওয়ার্ক অনুযায়ী ওনারা কলিগ যারা আছেন তারা ফুটবল খেলছিলেন। খেলা শেষে যেহেতু খেলাধুলা করেছেন, আবার বৃষ্টি হচ্ছিল, মাঠও কর্দমাক্ত ছিল, তো চিন্তা করেন পাশেই তো সাঙ্গু নদীর রয়েছে, দ্রুত আমরা একটু সাঁতার কেটে আসি, গোসল করে আসি। তো সবাই মিলে তো ওখানে গিয়েছেন। আর ওখানে যাওয়ার পর যেটা হয় যে পানির নিচে কে কতক্ষণ দম ধরে রাখতে পারে একজন আরেকজনের সাথে একটু প্রতিযোগিতা করছিলেন। তো এভাবে ওনারা বেশ মজা করছিলেন সাময়িক সময়ের জন্য। তো ওনারই এক কলিগ ছিল যার নাম হচ্ছে আনোয়ার। তো ওনারা এইভাবে মজা করছিলেন, আবার সাঁতারও কাটছিলেন। ওই নদীর মাঝখানে চলে এসেছেন, আবার তীরে চলে আসছিলেন। তো একবার ওনারা মাঝে গেলেন, আবার তীরে চলে আসছেন। তো এরকমটা করছিল আর কি। তো কেউ কেউ ডুব সাঁতার দিচ্ছিল। তো এই যে আনোয়ার, উনিও ডুব সাঁতার দিয়ে ওনার পিছনে পিছনে আসছিল আর কি। আর এই যে শরীফ ভাই, উনিও পেছন দিকে তাকিয়ে দেখছিলেন যে আনোয়ার আসছে। একদম তীরে যখন চলে এসেছেন, তার কিছুক্ষণ আগেই কিন্তু দেখেছেন যে আনোয়ার একবার মাথা তুলেছে, আবার ডুব দিয়েছে। তার মানে আনোয়ারও তীরের খুব কাছাকাছি চলে এসেছে। কিন্তু দেখা গেল যে আনোয়ার আর ভেসে উঠছে না। তখন শরীফ ভাই চিন্তা করেছেন যে এই তো উঠবে, তো মাত্রই তো দেখলাম। কিন্তু না, 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট, 7 মিনিট হয়ে যায়, কিন্তু আনোয়ার সাহেব আর মাথা তোলে না। এদিকে উনি এই ব্যাপারটা বুঝতে পেরে সাথে সাথে অন্য যারা কলিগরা ছিল ওখানে তাদেরকে জানিয়েছেন। সবাই তো ডুব দিয়ে ওই জায়গায় খোঁজাখুঁজি শুরু করেছেন, কারণ একদম কিনারেই চলে এসেছিলেন আর কি ওই আনোয়ার সাহেব। কিন্তু ডুব দিয়ে কেউ কিচ্ছুই দেখতে পাচ্ছিল না। সাথে সাথে ওনারা দ্রুত ওনাদের ক্যাম্পে এসে রিপোর্ট করলেন, আর ওনাদের এই দৃশ্যটা স্থানীয় উপজাতিরা দেখছিল। যখন ক্যাম্পে রিপোর্ট করার পর ওনাদের ক্যান্টনমেন্টও রিপোর্ট করা হলো, দ্রুত সেখান থেকে ডুবুরির টিম আসে এবং আরও কিছু সদস্যরা আসে। তো ওনারা কিন্তু ওই জায়গায় অনেক খুঁজেছিলেন, অক্সিজেন নিয়ে নিচে নেমে অনেক খোঁজাখুঁজি করা হলো, কিন্তু না, কিছুই দেখা গেল না। দিন রাত 24 ঘন্টা, মানে রাত হয়ে গেছে খোঁজা বন্ধ, বিষয়টা এরকম না, 24 ঘন্টা শিফটিং অনুযায়ী খোঁজা হয়েছে। স্পিড বোর্ড, টমটম, স্থানীয়ভাবে টমটম বলে, তারপর নৌকা, এগুলো দিয়ে খোঁজাখুঁজি করেছিলেন সবাই, কিন্তু না, পাওয়া যাচ্ছিল না। ওই সময়ে সাঙ্গু নদীতে বেশ স্রোত ছিল। সবাই ভেবেছিল স্রোতে ভেসে নিয়ে হয়তো বা নদীর অন্য সাইডে নিয়ে গেছে। এই জন্য আর এক সাইডে কিন্তু জাল পেতে রাখা হয়েছিল যাতে জালে বেঁধে যায়। ওখানে যারা উপজাতি ছিলেন, স্পেশালি যারা চাকমা সম্প্রদায়ের ছিলেন, তো ওনারা বলা বলি করছিলেন যে 72 ঘন্টার আগে কোনোভাবেই একে পাওয়া যাবে না। তো ওনারা এতটা কনফিডেন্টের সাথে কিভাবে বলছিলেন? যখন তাদেরকে জিজ্ঞেস করা হলো যে তোমরা কিভাবে বুঝতে পারলা যে 72 ঘন্টার আগে ওকে পাওয়া যাবে না, তখন তারা এক রহস্যময় ঘটনার কথা শোনান। তারা বলেন যে এখানে এমন ঘটনা এর আগেও অনেকবার ঘটেছে। বাচ্চারা নদীতে গোসল করার সময় হারিয়ে গিয়েছে, এরকম বহু বাচ্চা হারিয়ে গেছে, বহু বছর ধরে এই ঘটনা ঘটছে এখানে। কিন্তু প্রত্যেককেই 72 ঘন্টার মাথায় গিয়ে পাওয়া গিয়েছে, মানে 3 দিনের মাথায় গিয়ে পাওয়া গিয়েছে। সত্যি তাই, প্রথম দিন পার হয়ে গেল, দ্বিতীয় দিন খোঁজা হলো, তৃতীয় দিন গিয়ে নদীর এক কিনারায় একজন উপজাতি, উনি দেখেন এই আনোয়ারের দেহ, মৃতদেহটাকে দেখতে পান। উনি দ্রুত ক্যাম্পে খবর দেন, ক্যাম্পের সদস্যরা চলে আসে এবং তারা এসে এই আনোয়ার সাহেবের ডেড বডি দেখতে পান। অদ্ভুত ব্যাপার হচ্ছে, এই 3 দিন উনি যে পানির নিচে ছিলেন, 3 দিন পানির নিচে থাকলে একটা বডির অবস্থা কেমন হয়, কিন্তু না, মনে হচ্ছে মাত্র উনি মারা গেছেন এবং তার পেটে কোনো পানি নাই। মনে হচ্ছে তাকে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে। তার নাক, মুখ, কান দিয়ে তাজা রক্ত বের হচ্ছিল। মনে হচ্ছিল এইমাত্র উনি মারা গেছেন, অথচ উনি কিন্তু 3 দিন নিখোঁজ। মৃত্যুর সময় আনোয়ার সাহেবের বয়স হয়েছিল মাত্র 23 বছর।
একজন টকবগে যুবক যিনি দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন, এভাবেই রহস্যজনকভাবে সকলকে কাঁদিয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে উনি চলে যান। ওনার ওই মৃত্যুটা রহস্যই রয়ে গেছে। তবে একটা ব্যাপার, এই যে আনোয়ার সাহেব, উনি ওনার বাবার একমাত্র সন্তান ছিলেন। প্রিয় লিসেনার্স, এইখানেই হচ্ছে রহস্যের একটা খোলাসা করার সুযোগ রয়েছে। সেটা হচ্ছে, আপনারাও বিভিন্ন সময় এটা দেখে থাকবেন, এমনকি খোঁজ নিয়েও জানতে পারবেন যে পানির নিচে অনেক সময় যেই মানুষরা, বিশেষ করে পুরুষ সদস্যরা, এরা হারিয়ে যায়, রহস্যজনকভাবে মারা যায়। এদের সিংহভাগই পিতামাতার একমাত্র ছেলে সন্তান। মেয়ে সন্তানদের সাথেও এই ঘটনা ঘটে, তবে তুলনামূলক কম ঘটে। সিংহভাগই ছেলে সন্তানদের সাথে ঘটে, যারা এক বাবার এক সন্তান বা পরিবারের একমাত্র সন্তান তারা। কখনো কখনো একটা ছেলে আছে, অন্যান্য সবাই বোন আছে, সেক্ষেত্রেও এটা হতে পারে, তবে সেক্ষেত্রে এই ব্যাপারটা ঘটে তুলনামূলকভাবে কম। শুধু একটা সন্তানই রয়েছে, তাও সেটা ছেলে, এই ধরনের ঘটনাই বেশি ঘটে। প্রিয় লিসেনার্স, এর পেছনে এক রহস্য রয়েছে, কারণ এই ঘটনাগুলো সাধারণত পানির জিনেরা ঘটিয়ে থাকে এবং এটা ওরা নির্দিষ্ট সময়েই করে থাকে এবং নির্দিষ্ট সময়ে ওরা বলি হিসাবে নেয়, সে যেই হোক না কেন। এরকম ঘটনা কিন্তু আমরা দেখেছি নীলাদ্রি লেকে, এবং সেই ঘটনাও আপনাদেরকে উপস্থাপন করেছিলাম। বাংলাদেশের রিনাউন্ড একটা গ্রুপ অফ কোম্পানির একজন ডিরেক্টরের ছেলে সেখানে মারা গিয়েছিল সকলের সামনে। তাকেও কিন্তু 3 দিন পরে পাওয়া যায়, এবং 3 দিন পরে যখন পাওয়া যায় মনে হচ্ছে সে মাত্র মারা গিয়েছে। আসলে এই যে ব্যাপারগুলো, এইটা আমরা যারা শুনলাম, জানলাম, আমাদের উচিত মানুষদেরকে সতর্ক করা। কেউ বিশ্বাস করুক না করুক, আমাদের কিন্তু দায়িত্ব রয়েছে মানুষকে সতর্ক করা। বিশেষ করে আমি কিন্তু আমার পরিচিত যারা রয়েছে, আমার স্টুডেন্টরা রয়েছে, তাদেরকে কিন্তু মাঝে মাঝে জিজ্ঞেস করি যে তোমরা পিতামাতার একটাই সন্তান কে কে আছো? তখন কেউ কেউ হাত তোলে। তখন তাদেরকে আমি বলি যে ভালো করে সাঁতার শিখবা, বা ওদেরকে কিছু পরামর্শ দিই আর কি। আমি আমার জায়গা থেকে চেষ্টা করি। আপনারাও কিন্তু এই ব্যাপারগুলো নিয়ে সতর্ক থাকবেন, বিশেষ করে যারা পরিবারের একজনই সন্তান রয়েছেন, তারা পানিতে নামার ক্ষেত্রে সতর্ক থাকবেন। আপনি যতই সাঁতার জানেন না কেন, এই বিপদে পড়লে কোনো সাঁতারে কোনো কাজে আসবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবারের 134তম এপিসোডের নতুন আরও একটি ঘটনায়। প্রিয় লিসেনার্স, আবারও স্বাগতম জানাচ্ছি আমাদের 134তম এপিসোডের নতুন আরও একটি ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম আরিয়ান তারেক। ওনার বাড়ি সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার জাফলং ইউনিয়নের সারিঘাট গ্রামে। তো চলুন ঘটনায় চলে যাই। তো ঘটনা যেটা বলবো, এই ঘটনা দুটো পার্ট রয়েছে। প্রথম পার্ট, এই পার্টে যেই ঘটনাটি ঘটেছে সেটা এই আরিয়ান তারেক ভাইয়ের আব্বুর সাথেই ঘটে যাওয়া ঘটনা। তো চলুন মূল ঘটনায় চলে যাই। যেই জায়গাতে ঘটনাটা ঘটেছিল সেটা হচ্ছে এই সিলেটের জৈন্তাপুর উপজেলার উজানিনগর এলাকায়। আমরা যারা ওই অঞ্চলে মাঝে মাঝে বেড়াতে গিয়েছি, বিশেষ করে জাফলং, এটা তো আমরা চিনি, ওই জাফলংয়েই এই আরিয়ান তারেক ভাইদের বাড়ি। তো 2016 সালের আগস্টের কোনো একটা রাতে ওনারা প্রতিদিনের মতো ঘুমিয়েছেন। তো বলে রাখা ভালো যে এই তারেক ভাইদের পরিবারে ওনার আব্বু, আম্মু, উনি আর ওনার দুটো ছোট বোন রয়েছে। তো রাতের বেলা হঠাৎ ওনার আব্বুর ডাকে ওনার এবং ওনার আম্মুর ঘুম ভেঙে যায়। তাড়াতাড়ি করে দরজা খুলতে না খুলতে ওনার আব্বু হুমড়ি খেয়ে ঘরের মধ্যে পড়ে যান। মানে দরজার উপরে উনি শরীরের ভর দিয়েছিলেন যে কখন দরজা খোলা হবে, সাথে সাথে উনি ঘরে ঢুকবেন, এমন একটা অবস্থা। বোঝাই গেল যে উনি খুব আতঙ্কিত হয়ে আছেন।
প্রথম দিকে চিন্তা করেছিলেন যে পথে ঘাটে কোনো বিপদ আপদ হয়েছে কিনা, কোনো সন্ত্রাসী ধরেছে কিনা, কেউ হামলা করেছে কিনা, কিন্তু না, ওনার চোখে মুখে যেরকম ভয় ছিল তাতে বোঝা গেল যে উনি ভয়ঙ্কর কোনো ঘটনার মুখোমুখি হয়েছেন, এবং সেটা কোনো প্যারানর্মাল ঘটনা। তো উনি একটু স্বাভাবিক হওয়ার পর মূলত পরিবারের সদস্যদেরকে এই ঘটনাটা খুলে বলেন। তো উনি বলেন যে উনি বাসায় আসার জন্য যখন রওনা দিয়েছিলেন, তো ওখানে একটা রাস্তা রয়েছে, এটাকে মসজিদ রাস্তা বলে আর কি, তো ওই জায়গাটাতে রয়েছিলেন আর কি। আর এই যে তারেক ভাইদের বাসার সামনে একটা মসজিদ রয়েছে, আর তার বিপরীত দিকে আর একটা রাস্তা রয়েছে, ওই রাস্তা দিয়ে গেলে সামনে একটা মাজার রয়েছে। এই মাজারের সাথে অনেক ঘটনা জড়িত রয়েছে আর কি। অনেকেই নাকি এই মাজারকে গরম মাজার নামে ডেকে থাকে, মানে গরম মাজার, হট মাজার যদি আমরা বলি, মানে হট মানে গরম, ওই গরম আর কি। রাতের বেলা নাকি এখানে অদ্ভুত সুরতের কিছু মানুষদেরকে দেখা যায়, মানে মানুষের অবয়ব দেখা যায় আর কি। এই ধরনের ঘটনার সাক্ষী অনেকেই নাকি ওই এলাকায় রয়েছেন। আর ওখানে হাজার হাজার বা এরকম অসংখ্য কবর রয়েছে বলে অনেকে বিশ্বাস করেন, এবং এই কবরগুলো আসলে কাদের কবর এই বিষয়ে নাকি কোনো তথ্য কারো কাছে নেই। রাতের বেলা হোক আর দিনের বেলাতেই হোক, ওই জায়গাগুলোতে খুব একটা মানুষজন আসা যাওয়া করতে চায় না। এখন উনি রাতের বেলা যখন ওই রাস্তা দিয়ে আসছেন, রাত আনুমানিক তখন 3টা বাজে, ওই রাস্তা দিয়ে উনি আসছেন। তবে উনি ওই মসজিদ রাস্তা দিয়ে আসছেন, ওই মাজারের ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন না, কিন্তু মসজিদ রাস্তায় ছিলেন তখন উনি হঠাৎ করে দেখেন ওই চিপা একটা রাস্তা, ওই রাস্তায় 3 লাইন ধরে, মানে ওই রাস্তায় 3টা লাইন রয়েছে, হাজার হাজার মানুষ এই আরিয়ান ভাইয়ের বাবার দিকেই আসছে। প্রত্যেকের পরনে সাদা জোব্বা টাইপের কাপড়, আর একদম সামনের দিকে একজন ব্যক্তি রয়েছেন, তার দাড়িগুলো এত বড় যে একদম কোমর পর্যন্ত নেমে গেছে আর কি। অন্যান্যদেরও দাড়ি আছে, তবে সেটা অত বড় না। তো আস্তে আস্তে তারা এগিয়ে আসছে। তবে এইখানে যে আরিয়ান ভাইয়ের বাবা দাঁড়িয়ে আছেন বা স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে আছেন, এই বিষয়ে কারো কোনো ভ্রুক্ষেপ নেই। তবে শুরুর দিকে আরিয়ান ভাইয়ের বাবা এটাকে অস্বাভাবিক কিছু মনে করেন নাই। যখন ওই 3টা লাইন আস্তে আস্তে হাঁটতে হাঁটতে ওনার কাছে চলে আসলো, তখন উনি সালাম দিলেন তাদেরকে, কিন্তু ওই সালামের কোনো উত্তর উনি শোনেন নাই। মনে হলো যে ওনারা এটা শোনেনই নেই। তারা তাদের মতো করে হাঁটা শুরু করলো, মানে যেই গতিতে হাঁটছিল সেই গতি কিন্তু কমে নাই, ওরা তাদের মতো করেই মানে ওইভাবেই হেঁটে যাচ্ছে। আর রাস্তাটা তো চাপা ছিল যে এই 3টা লাইন যে হেঁটে যাচ্ছে, ওনার আসলে এটা ক্রস করে যে উনি উল্টো দিকে হেঁটে চলে যাবেন এরকম উপায় ছিল না। তো উনি কী করছে, একদম রাস্তার পাশে দাঁড়িয়েছেন আর কি, মানে যতটুকু সরা যায়। ওই রাস্তার পাশে একটা দেয়াল ছিল, ওই দেয়াল ঘেঁষে উনি দাঁড়িয়েছেন, এরপরে আর আসলে সরার সুযোগ নেই। এতগুলো মানুষ পার হতে হতে নাকি 25 থেকে 30 মিনিটের মতো লেগেছে। এর ভিতরে কিন্তু উনি আবার ক্রস করে উল্টা দিকে যাওয়ার সুযোগও পান নাই। আর এই যে এতগুলো মানুষ তাদের মতো করে হেঁটে হেঁটে যাচ্ছে, কেউ তার দিকে একবারের জন্য তাকায় নাই। যখন সবাই অতিক্রান্ত হয়ে চলে গেল, তখন উনি কি করেছেন, ওনার পথে হাঁটা দিয়েছেন। হঠাৎ করে একসাথে মনে হলো হাজার হাজার শেয়াল ডাকাডাকি শুরু করেছে। এমনিতেই তো শেয়াল যখন ডাক দেয়, ওই সাইড টাইড দিয়ে অন্য শেয়াল থাকলেও তারাও ডেকে ওঠে, তখন বোঝা যায় যে কতগুলো শেয়াল, 5টা 7টা 10টা। কিন্তু হাজার হাজার শেয়াল একসাথে ডেকে উঠলে সেটা খুব ভয়ঙ্কর শোনায়। তো এই আওয়াজটা আসছিল আবার পেছন দিক থেকে, মানে যেই দিকে এই যে 3টা লাইন ধরে যে লোকগুলোকে দেখা গেল এরা চলে গিয়েছে। তো উনি এই শেয়ালগুলোর ডাক দেখার জন্য, মানে কোন দিক থেকে আসছে উৎস দেখার জন্য পেছন দিকে তাকাবেন, হঠাৎ করে ওনার কানের কাছে কেউ ফিস ফিস করে বলে ওঠে, খবরদার পেছনে তাকাস না। জাস্ট একবারই বলেছে। এরপর উনি কি করেছেন, উনি ওনার বাড়ির দিকে দিয়েছেন দৌড়, আর দৌড়ে এই যে দরজার সামনে এসে ধপাস করে পড়ার মতো অবস্থা আর কি। তো এই ঘটনাটাই খুলে বলেন। আসলে ওই যে যারা 3টা লাইনে যাচ্ছিলেন তারা কারা ছিলেন, এত শেয়ালগুলোই বা কোত্থেকে আসলো। পরবর্তীতে একজন ইমাম সাহেবের সাথে কথা বললে উনি জানান যে এই যে তারেক ভাইয়ের আব্বু যাদেরকে দেখেছেন, এরা সবাই একটা গোত্রে বসবাস করা সবাই ভালো জিন আর কি।
ওনারা মূলত রাতের বেলা ওই মাজারের ওই সাইডটাতে প্রায়শই যান, তবে মানুষজন তাদেরকে দেখে না। কখনো কখনো কেউ যদি দেখেও ফেলে তাহলে ওনারা কারো ক্ষতি করেন না। আর কেউ ইচ্ছাকৃতভাবে যদি তাদেরকে বিরক্ত করার চেষ্টা করে তাহলে হয়তোবা তারা চিন্তা ভাবনা করে যে একে ভয় টয় দেখাবো কিনা। আর ওই দিন তাদের একটা বিশেষ একটা প্রার্থনা ছিল বা এরকম কিছু একটা ছিল। ওই দিন তাদের সকলের সামনে তাদের সর্দার ছিল, যার দাড়ি অনেক বড়। আর যখন এই তারেক ভাইয়ের বাবা সালাম দিয়েছিলেন, সালাম দেওয়ার পর ওনারা তো ওনাদের মতো করে চলে যাচ্ছেন। আর যখন উনি দেয়াল ঘেঁষে দাঁড়িয়েই আছেন, তখন কেউ কেউ নাকি ওই সর্দারের কাছে বলেছিল যে সর্দার এই তো এইভাবে দাঁড়িয়ে আছে, আমাদের অসুবিধা হচ্ছে। তখন সর্দার বলেছে, খবরদার, ওর মতো দাঁড়িয়ে থাক, তোমরা তোমাদের মতো হাঁটো, ওকে কিচ্ছু বলবা না। এই কারণেই নাকি অন্যান্য জিন যারা আছে, যারা ওই 3 লাইনের যারা সিকিউরিটির দায়িত্ব ছিল, তারা কেউই তারেক ভাইয়ের বাবাকে কিচ্ছু বলেনি। তবে যদি ওইখানে উনি তাদেরকে কোনো ধরনের বিরক্তির কোনো একটা ঘটনা ঘটাতো, যেমন বারবার তাদের সাথে কথা বলার চেষ্টা করত, বিরক্ত করত, তাহলে নাকি তার ক্ষতি হতো। তা আল্লাহর রহমতে ওনার এটা নিয়ে কোনো সমস্যা না হলেও ওই যে ভয়টা পেয়েছিলেন, এই ভয়ের কারণে ওনার 2 দিন হালকা জ্বর ছিল, এরপরে ওনার ঠিক হয়ে যায়, আর কোনো সমস্যা আল্লাহর রহমতে ওনার হয়নি। তো এটা তো ছিল 2016 সালের ঘটনা। তো এবার আসি বেশ এটা যে আগের ঘটনা বলবো সেটাও না, আবার আগের ঘটনাও বটে। কেন আমি বলছি সেটা হচ্ছে, এই যে তারেক ভাই উনি তো মাঝে মাঝেই আপনার দহর ওয়ার্ল্ড ওনার মোবাইলে চালান। তো একদিন ওনার বাবা দেখছেন যে উনি কিছু একটা শুনছেন। তো যখন জিজ্ঞেস করেন যে কী শুনছো, তখন উনি বলেন যে এই আপনার দহর ওয়ার্ল্ডে ভয়ের ঘটনাগুলো প্রচারিত হয়। তখন উনি নিজের থেকে একটি ঘটনা শেয়ার করেছিলেন যে আমার সাথে আর একটা ঘটনা আছে। তো সেই ঘটনাটি তারেক ভাই আমাদের সাথে শেয়ার করেছেন। এবারের পর্বে সেই ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করব। ওনার বাবার নাম হচ্ছে হেলাল। এই যে তারেক ভাইয়ের বাবার নাম হেলাল, প্রথম অংশে যার ঘটনা বললাম আর কি। তো ছোটোবেলায় ওনার খেলার সাথী অনেকে ছিলেন, তার বন্ধু মারুফ, শান্ত, আইমান, সুলতান চা, এরকম অনেকেই ছিলেন আর কি। তো উনি যখন ছোট ছিলেন তখনকার ঘটনা। তো এই বন্ধুবান্ধবদের এই সার্কেলের আবার মাছ ধরার জন্য বেশ নাম ডাক ছিল এলাকায়। আর তারেক ভাইয়ের আব্বুর একটা শখ ছিল, মানে হেলালাঙ্গের একটা শখ ছিল মাছ ধরা। প্রায়শই ওনারা মাছ ধরতে যেতেন। প্রতি রাতের মতো একদিন রাত্রে ওনারা বাইরে বের হয়েছেন, আর সবাই চলেও গিয়েছেন এলাকার বিলে। আর বছরের নির্দিষ্ট কিছু সময়ে ওই বিলগুলোতে প্রচুর মাছ পাওয়া যায়। তো ওনারা রাত 2-3টা পর্যন্ত, শুধু ওনারা না, আরও অনেকেই আসেন আর কি। তো ওনারা যেই সাইডটাতে গিয়েছেন ওই বিলের দক্ষিণ পাশে গিয়েছেন। নর্মালি বিলের দক্ষিণ পাশে সাধারণত কেউ যায় না, কিন্তু ওনাদের তো বয়স কম বলতে কি টকবগে তরুণ আর কি, এসব ভয় ডর আর যে তো নাই। আর যেহেতু একসাথে 4-5 জন আছে, ভয় ডর তো আরও থাকার কথা না। তো ওনারা তো মাছ ধরা ওখানে গিয়ে শুরু করেছেন। মোটামুটি অল্প সময়ের মধ্যেই ওনাদের কাছে যেই ব্যাগগুলো ছিল, যেগুলো নিয়ে এসেছেন, সেগুলো আল্লাহর রহমতে পরিপূর্ণ হয়ে গেছে। ওই এলাকাতে একজন শক্তিশালী জিনের উপস্থিতি রয়েছে, যাকে সবাই নাকি কাল দাদা বলে। ওই নাকি খুবই ভালো এবং ধার্মিক জিন। আর ওনাদের এলাকার মানুষ বলতে এই যে যেই তারেক ভাই যারা আছেন আর কি, ওনাদের যেই বংশ, তো এই বংশের কোনো লোকের শরীরে নাকি উনি মাঝে মাঝে প্রবেশ করেন, অনেকের সাথে কথা বলেন, নানা পরামর্শ দেন, যেটা এখনও চলমান রয়েছে আর কি। আর উনি নাকি 200 বছর ধরে ওই এলাকায় বসবাস করছেন। তো যাই হোক, যদি কেউ কখনো বিপদে টিপদে পড়েছে, তখন দেখা গিয়েছে যে এই কালদাদা বিভিন্ন সময় তিনি তার সাধ্য অনুযায়ী হেল্প করার চেষ্টা করেছেন। এই কালদাদা নাকি এই তারেক ভাইদের কোনো এক পূর্বপুরুষের মাধ্যম দিয়েই এই গ্রামে এসেছেন, এবং এরপর থেকে উনি এই গ্রাম থেকে আর যান নাই, ওখানেই রয়েছেন। আজ পর্যন্ত নাকি ওই গ্রামে চুরি ডাকাতি খুব একটা হয় না।
আর এই যে তারেক ভাইয়ের দাদা, উনি বলেছিলেন যে একদিন ভোরবেলা উনি অজু করতে গিয়ে দেখেন এই যে কাল দাদা একদম সামনাসামনি তার সাথে দেখা হয়েছে। কিন্তু দেখা হলেও তিনি যে ওই তারেক ভাইয়ের দাদাকে কিছু বলেছেন বিষয়টা এরকম না। তো তারেক ভাইয়ের দাদা সামনাসামনি তাকে দেখেছেন এবং দেখেন কি এই কাল দাদা হাতে একটা লাঠি নিয়ে কি যেন তাড়াচ্ছেন দৌড় দিয়ে। ওই আমরা গরু ছাগল তাড়াই না, যে এই হিস হিস করে এরকম তাড়াই না, তো ওই রকম কিছু একটা শব্দ করে উনি তাড়াচ্ছিলেন। এবং এই শব্দগুলো নাকি এতই বেশি ছিল যে উনি খুব ভয় পাচ্ছিলেন। খুবই অদ্ভুত টাইপের শব্দ ছিল। আর ঘটনা কিন্তু যখন ঘটেছে এটা কিন্তু রাতের বেলা না, দিনের বেলাতে, শুধু উনি দেখেছেন। আর এই কাল দাদা নাকি যাকে পছন্দ করেন তাকেই শুধুমাত্র দেখা দেন। তো যাই হোক, এবার আসেন আসল ব্যাপারটাতে। সেটা হলো এই যে যিনি আমাদের তারেক ভাইয়ের বাবা, উনি অবশ্য এটা বিশ্বাস করতে চাইতেন না, কারণ উনি তো কখনো দেখেন নাই। তো ওইখানে একটা নদী রয়েছে, সারি নদী বলে। এই সারি নদীতে কোনো একটা সময় নাকি তারেক ভাইয়ের বাবা উনি ডুবে যাচ্ছিলেন। তো হঠাৎ করে দেখা গেল লম্বা জব্বা পরিহিত একজন ব্যক্তি, গলায় রুদ্রাক্ষের মালার মতো কোনো একটা মালা রয়েছে। তো উনি এসে খপ করে তার হাত টেনে ধরেছেন এবং হাত টেনে ধরে একদম নদীর পাড়ে নিয়ে রেখেছেন এবং বলছেন, কিরে তুই তো আমাকে বিশ্বাস করিস না তাই না? এখন বিশ্বাস করলি তো? তোদের বংশের এই নিয়ে আমি 6 জনের সামনে আসছি, তুই দিয়ে 6ষ্ঠ ব্যক্তি যে আমাকে তোদের বংশের কেউ দেখলি। এরপরে নাকি উনি সাথে সাথেই ভ্যানিশ হয়ে যান। এটা কিন্তু দুপুরবেলার ঘটনা। দুপুরবেলা কিন্তু এই ঘটনা ঘটেছিল, উনি নদীতে পড়ে গিয়েছেন, কোনো কারণে উনি সাঁতার কাটতে পারছিলেন না। হঠাৎ করে নাকি শরীরটা ভারী হয়ে যায়। উনি এমনি সাঁতার কাটতে পারেন, কিন্তু ওই সময় শরীরটা ভারী হয়ে যাওয়ার কারণে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, সাঁতার কাটা সম্ভব হচ্ছে ওনার পক্ষে আর কি। যাই হোক, এবার আসি আমরা সেই ঘটনাতে। যেই ঘটনাটা ওই যে মাছ ধরার সময় যেটা চলছিল আর কি, ওই মূল ঘটনাতে চলে আসি। তো মাছ ধরা তো শেষ, যখন শেষ হয়ে যায় তখন রাত 3টা হবে। সকল বন্ধুর বলতে গেলে তো মাছ টাছ বেশ ভালোই পেয়েছে সবাই। এখন সবাই বাড়ির দিকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কিছুক্ষণ হাঁটার পর যখন খালের পাশে ওনারা এসেছেন, ঠিক তখনই ওনার এক বন্ধু, যার নাম মারুফ, সে বলে, এই চুপ চুপ, সবাই চুপ, একদম শব্দ করা যাবে না। তো সবাই তো চুপ এবং বলছে নিচু হয়ে থাক। তো ওনারা মনে করেছেন, মানে এই যে তারেক ভাইয়ের বাবা মনে করেছেন যে, এবং ওনার অন্যান্য বন্ধু বান্ধবরা মনে করছে হয়তো ভাই বিলে কোনো মাছের পোনা দেখেছে, তাই নীরব হয়ে থাকার কথা বলেছে যাতে মাছগুলো পালিয়ে না যায় শব্দ পেয়ে। কিন্তু 10 থেকে 15 সেকেন্ড পর ওনারা আসল ঘটনা ধরতে পারেন, কারণ ওনারা যেই জায়গাটাতে ছিলেন ওটা ইন্ডিয়ান বর্ডারের খুব কাছাকাছি। সেখানে মাঝে মাঝেই ওই বর্ডার হয়ে অনেক ধরনের প্রাণী চলে আসতো, বাঘও আসতো ওই সময়, এখন তো আর ওইরকম নাই। মাঝে মাঝে হরিণও চলে আসতো, হরিণকে ধরার জন্য বাঘও চলে আসতো। এরকম ঘটনা কিন্তু অনেকেই দেখেছে। বিভিন্ন সময় এই বাঘগুলোকে গ্রামবাসী আটক করতো একটা সময়, কারণ সেগুলো গ্রামে ঢুকে গৃহপালিত পশু পাখির বা পশুগুলোর উপর আক্রমণ করতো আর কি। তবে কিছু কিছু বাঘ ছিল আবার মেছো বাঘ প্রকৃতির আর কি, ওই রকম রয়্যাল বেঙ্গল টাইগার ওই রকম বড় বাঘ ওই খুব একটা দেখা যেত না। আর এই মেছো বাঘগুলোই মূলত বেশি আসতো গ্রামের দিকে। তো যাই হোক, এখন ওনারা তো চুপ করে নিচু হয়ে বসে আছেন, কিন্তু একটা শব্দ ওনাদের কানে ভেসে আসে। এই শব্দ শুনে মনে হচ্ছে কোনো একটা হাতি যদি দ্রুত হেঁটে যায় কেমন ধপ ধপ আওয়াজ হয় ওই রকম। ওনারা চিন্তা করছেন হাতি টাতি নাকি, কিন্তু না। হঠাৎ করে দেখেন প্রকাণ্ড আকারের একটা বাঘ, যার চোখ দুটো আগুনের মতো জল জল করে জ্বলছে। তো এই বাঘ দেখে তো ওনারা এক চুলো নড়তে পারছেন, এই বাঘ আবার ওনাদের সামনে চলে আসছে। চিন্তা করছেন যে সর্বনাশ, এই বাঘের পেটে তো এখন সবাইকে যেতে হবে। কিন্তু না, বাঘ ওনাদেরকে কিছু না করে লাফ দিয়ে আর একটা জায়গায় গিয়ে প্রায় 20 ফুট দৈর্ঘ্যের একটা খাল অতিক্রম করে। আর ওনারা যখন দেখেছেন বাঘ ওখান থেকে সরিয়ে গেছে, ওনারা তো শরীরের সমস্ত শক্তি একত্র করে দিয়েছেন এক দৌড়। গ্রামের পাশেই তো সারি নদী, আর নদীর পাড়ে দিয়ে ওই সময় কিন্তু আসলে এই যে তারেক ভাইদের বাবার বাড়ির রাস্তা ছিল আর কি,
এখন তো অনেক রাস্তা হয়ে গেছে, তখন একটি মাত্র রাস্তাই ছিল। ওনারা 10 মিনিট প্রাণপণে দৌড়ানোর পর ওই রাস্তাতে চলে আসছেন, কিন্তু মনে করেছিলেন যে এই ঝামেলা আর হবে না। ঝামেলা কিন্তু বাকি ছিল। ওনারা ওইখানে দাঁড়িয়ে পেছন দিকে তাকিয়েছেন, তখন কিন্তু নদী অনেকটা দূরে রেখে ওনারা চলে আসছেন। হঠাৎ করে দেখেন ওই যে বাঘটা, ওই বাঘটা ওনাদের অনেক কাছাকাছি চলে এসেছে এবং ওনাদের দিকে খুব রাগান্বিত দৃষ্টিতে দেখেছে। তো ওইখানে তারেক ভাইয়ের বাবার 2 বন্ধু ছিল, আইমান এবং সুলতান। এই আইমান এবং সুলতান ওইখানেই অজ্ঞান হয়ে যায়। আর ঠিক ওই মুহূর্তে ওই বাঘটি আবার একই রকমভাবে লাফ দিয়ে রাস্তা ক্রস করে ওইখানে আরেকটা রাস্তা ছিল, ওইটা দিয়ে চলে যায়। তারেক ভাইয়ের বাবা, মারুফ এবং শান্ত নামে একজন ছিলেন, তারা চিন্তা করছেন যে এত বড় লাফ একটা বাঘ কি কখনো দিতে পারে? হ্যাঁ, দিতে পারে, কিন্তু এত বড় লাফ তো দিতে পারে না। তো যাই হোক, ওনারা তো ওই অবস্থার পর চিৎকার শুরু করেছেন। তখন তো বয়স ওনাদের কম, এত সাহস আর ধরে রাখতে পারেন আর কি। তো চিৎকার করছেন। আশেপাশের বেশ কিছু মানুষের ঘুম ভেঙে গিয়েছে, যাদের দূরে দূরে বাড়ি ছিল, তারা আলো নিয়ে বের হয়েছেন। তাদের এই আলো দেখে, হাতে যে হারিকেনের আলো বা এগুলো দেখে ওনারা একটু স্বস্তি পান। লোকজন যখন চলে আসে তখন আইমান এবং সুলতানকে ধরে তাদের বাসায় নিয়ে যায় সবাই। তো পরদিন 5 জনই খুব অসুস্থ হয়ে যান। 2-3 দিন পর আল্লাহর রহমতে সব ঠিক হয়ে যায়। তো একজন হুজুর কিছুদিন পরে ওনাদের এলাকায় ওয়াজ মাহফিলে আসেন। তো যখন ওনার কাছে এই বিষয়টা জানানো হয়, উনি এই বিষয়টা নিয়ে জানার জন্য কিছুটা সময় চান। উনি ভারত থেকে আসছিলেন আর কি, খুব বড় একজন আলেম। তো কিছু সময় পর উনি আবার সবাইকে ডাকার পর বলেন যে আসলে আমি যার সাথে কথা বলেছি উনি খুব সম্মানিত একজন, আর ওনাকে এইভাবে ডাকা যায় না যে আমি ডাকলাম চলে আসলো। আমি আমার অনুগত জিনদের মাধ্যমে জেনেছি যে এই এলাকায় কালদাদা নামে একজন খুব পরহেজগার জিন থাকে, যিনি মানুষের উপকার করেন। মূলত ওই দিন ওই বাঘ বেশে উনি এসেছিলেন। কেন এসেছিলেন এই বিষয়টা নিয়ে কথা বলার জন্য আমি তো তাকে আদেশ করতে পারি না। আমি আমার জিনদেরকে দিয়ে তাকে অনুরোধ করেছি যদি উনি সময় বের করতে পারেন আমার সাথে যেন এসে একটু সাক্ষাৎ করেন, আমি ওনার সাক্ষাৎ প্রার্থী। তো উনি সম্মতি দেন এবং উনি এসেই আমার সাথে কথা বলেন। এটা কিন্তু ওই যে বলছে ভারতের ওই হুজুর, ওই কালদাদা নিজেই এসে বলেছিলেন ওই বাচ্চাগুলো তো ওখানে আসছিল, ওই সময় ওদেরকে ক্ষতি করার জন্য কিছু দুষ্টু পিশাচগুলো ওদের পিছে পড়ে গিয়েছিল। আর ওই কালদাদা যদি ওই সময় এসে ওদেরকে না তাড়াতেন তাহলে এই 5 জনেরই ভয়ঙ্কর বিপদ হতো। উনি মূলত দেখেছিলেন যে ওদের পিছনে পিশাচগুলো রয়েছে, তাই বাঘ বেশে এসে ওদেরকে তাড়িয়ে নদীর ওই পাশে পার করে দিয়েছিলেন। আর পরবর্তীতে এসে একটু রাগান্বিত দৃষ্টিতে তাদেরকে ভয় দেখিয়েছেন, কারণ হচ্ছে এই বিলের এই দক্ষিণ সাইডে আসার কথা না কারো। তো ওরা ওখানে কেন আসলো? এই দক্ষিণ সাইডে অনেক ভয়ের ঘটনা ঘটে, আর এই দুষ্টু পিশাচগুলো দক্ষিণ সাইডেই থাকে। এখানে তো ওদের বড় ধরনের বিপদ হতে পারতো। এই জন্যই মূলত উনি রাগ করেছিলেন আর কিছুটা ভয় দেখানোর জন্য বেশ রাগান্বিত দৃষ্টিতে তাকিয়েছিলেন, এটাই, আর কিছু না। তো এই কালদাদা নাকি এখনও রয়েছেন, এখনও ওই বংশের লোকদের উপর মাঝে মাঝে ভর করেন, কথা বলেন। আর উনি একটি কোরই গাছে নাকি পরিবার সহ থাকেন, উনি একা নন, উনি পরিবার সহই নাকি থাকেন। তো যাই হোক, এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আসলেই আমরা এই ধরনের ভালো জিনদের কথা অনেকেই জানি না, অনেকেই কিন্তু মানুষকে হেফাজত করার জন্য অনেক চেষ্টা করে যাচ্ছেন, এবং এদের ওসিলায় কিন্তু অনেক সময় আমরা অনেক পিশাচ জিনদের হাত থেকেও বেঁচে যাই। আল্লাহ তাআলা এনাদের হায়াত দারাজ করুন, সেই সাথে আমাদেরকেও সতর্ক থাকার তৌফিক দান করুন। ধন্যবাদ জানাচ্ছি তারেক ভাইকে আপনার পরিবারের সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। আশা করছি আপনার কাছ থেকে আরও অনেক ঘটনা আমরা সামনে পাব। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবারের 134তম এপিসোডের ষষ্ঠ এবং শেষ ঘটনায়। আশা করছি আমাদের এই 5টি ঘটনা আপনারা দারুণ এনজয় করেছেন, আর যদি এনজয় করেই থাকেন তাহলে আমাদের চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।
আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন অথচ আমাদের ফেসবুক পরিবারের সদস্য হননি, তাদেরকে বলছি আমাদের ফেসবুক পরিবারের সদস্য হয়ে যেতে পারবেন। আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। সেখানে গিয়ে আপনারা আমাদের পরিবারের সদস্য হয়ে, বিশেষ করে ফেসবুক পরিবারের সদস্য হয়ে আপনারা ফেসবুক পেজে কমেন্ট করতে পারবেন এবং ফেসবুক গ্রুপে কমেন্ট পোস্ট দুটোই করতে পারবেন। কোন ঘটনা ভালো লাগছে সেটা জানিয়ে আপনারা রিভিউ দিতে পারেন। আপনাদের রিভিউগুলো আমরা খুবই গুরুত্বের সাথে দেখার চেষ্টা করি। আপনাদের গঠনমূলক যে কোনো পরামর্শ আমরা সর্বোচ্চ চেষ্টা করি সেগুলো যেন আমরা আপনাদের মতো করে উপস্থাপন করতে পারি। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবারের এপিসোডের শেষ ঘটনায়। প্রিয় লিসেনার্স, দেখতে দেখতে 134তম এপিসোডের ষষ্ঠ এবং শেষ ঘটনাতে চলে আসলাম। আমরা যখন বিভিন্ন ধরনের ভয়ের ঘটনাগুলো বলি, আপনারা খেয়াল করবেন প্রায় 99% ঘটনার ক্ষেত্রেই বাস্তব জগতের সাথে অতি প্রাকৃত জগতের যখন একটা কম্বিনেশন হয়, সেটাই ভয়ের ঘটনার দিকে চলে যায়। কিন্তু কোনো ঘটনা যদি এমন হয় সেটা পুরোটাই স্বপ্নে, কোনো একটা মেসেজ দেয়া হচ্ছে সেই ঘটনার মধ্যে, তাহলে জিনিসটা কেমন হতে পারে? হ্যাঁ প্রিয় লিসেনার্স, এমনই একটি ঘটনা এখন আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন উনি একজন রেমিটেন্স যোদ্ধা ভাই, ওনার নাম শাকিল আহমেদ। উনি বর্তমানে সৌদি আরবের তাইফ শহরে রয়েছেন। তাইফ শহর সম্পর্কে একটু না বললে আমার মনের মধ্যে কিছুটা আক্ষেপ রয়ে যাবে। সৌদি আরবে যাওয়ার পর যেই শহরটা সবচেয়ে সুন্দর লেগেছে সৌন্দর্যের দিক বিবেচনায়, সেটি হচ্ছে তাইফ। সমুদ্র সমতল থেকে অনেক উঁচুতে এই তাইফ শহরের অবস্থান। তাইফ এত উপরে হওয়ার পরেও এটি মূলত কৃষি নির্ভর একটি এলাকা। তাইফে অনেক বাগান রয়েছে, ফলের বাগান রয়েছে, ফুলের বাগান রয়েছে, আর কৃষি খামার বা মাজরা যেটাকে বলে এগুলো তো রয়েছেই। তাইফ শহরটাকে আমার কাছে ছবির মতো মনে হয়। আমি তাইফে পরিবারসহ আল সালামিয়া নামক স্থানে বেশ কয়েক রাত ছিলাম। তো আলহামদুলিল্লাহ মসজিদে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বিভিন্ন জায়গা পরিদর্শন করেছি। আপনারা হয়তো অনেকেই ওই জায়গার আশেপাশে রয়েছেন, আমাদের যারা রেমিটেন্স যোদ্ধা ভাইয়েরা আছেন ওই এলাকায় থাকেন। তো ওখানে গিয়েও অনেকের সাথে আমার দেখা হয়েছে আলহামদুলিল্লাহ। তো এই যে শাকিল আহমেদ ভাই, উনি কিন্তু সৌদি আরবেরই একটি মাজরা বা বাগানে কর্মরত রয়েছেন। তো ওনার বাবা এবং ওনার আপন ছোট ভাই তারাও সৌদি আরবের অন্য একটি শহরে রয়েছেন, আল কাসিম শহরে রয়েছেন বলে জানিয়েছেন। তো 2024 সালের সেপ্টেম্বর মাসের 20 তারিখ রাতে উনি একটি স্বপ্ন দেখেন। মূলত উনি তাইফ থেকে রাত 3টার দিকে গাড়ি লোড করে, বিশেষ করে সবজির গাড়ি লোড করে তাইফ থেকে উনি জেদ্দায় যান। তো জেদ্দায় যেতে মোটামুটি ওনার ঘন্টা 2-2.5 বা ম্যাক্সিমাম ঘন্টা 3 লেগে যায় আর কি। তো উনি মোটামুটি একটু আর্লি শুয়ে পড়েন আর রাত 3টারও বেশ খানিকক্ষণ আগে উঠে পড়েন। এরপর উনি চলে যান ওনার জিনিস নিয়ে জেদ্দাতে। উনি ওই রাত্রে অন্যান্য রাতের মতোই শুয়েছিলেন। তো শোয়ার পর হঠাৎ করে উনি একটা স্বপ্ন দেখেন। স্বপ্নে উনি দেখেন যে ওনাদের বাড়িতে ওনারা আছেন, ওনার মা বাবা দুজন, তারা তাদের মতো করে কথা বলছে। তারপর ওনার ভাই আছে, উনি আছেন। হঠাৎ করে কোত্থেকে যেন একটা ভয়ঙ্কর কালো কুচকুচে সাপ চলে আসে। এই সাপটা ঘরের মধ্যে ঢুকে পড়ে। তো এই সাপটা দেখার পর অন্যান্য সবাই বিচলিত হয়ে যায় অনেকটাই। তো উনিও বিচলিত হয়ে যান। তবে ওনার বিচলিত হওয়া মানে শাকিল আহমেদ ভাইয়ের বিচলিত হওয়াটা বেশি, অন্যান্যরা খুব অতটা বিচলিত আসলে হচ্ছে না। তো সাপটা কি করলো, ঘর থেকে আবার বাইরে চলে গেল। তো উনিও বাইরে চলে গিয়েছেন সাপটাকে তাড়া করতে করতে, মানে সাপটাকে তাড়িয়ে দেবেন। আমরা দেখি অনেক সময় উঠানে খড় নেড়ে দেয়া থাকে আর কি, যখন ধানগুলা মারাই হয়ে যায় সেটাকে শুকানোর জন্য। তো
ওই খড়গুলো কিন্তু সরানো মানে এলোমেলো করে ভালো করে শুকানোর জন্য কিন্তু এক ধরনের বাঁশের তৈরি বিশেষ এক ধরনের একটা লাঠির মতো থাকে। অনেকে এটাকে কাদাল বলে, তো বিভিন্ন ধরনের নামে, আঞ্চলিক নামে সেটাকে অভিহিত করা হয়। তো ওই রকম একটা জিনিস ছিল যেটার মাথার দিকে আংশিক একটু বাঁকা থাকে, মানে কঞ্চি যেই দিক দিয়ে বের হয় ওখানে কেটে দেওয়া থাকে। এই জন্য ওই অংশটা দিয়ে, মানে একটা কোটার মতো আর কি, ঠিক কোটা না, ওইটা দিয়ে খড়গুলো এলোমেলো করা হয়। তো ওই একটা জিনিস উনি হাতে পান এবং ওইটা নিয়ে উনি সাপটাকে ধাওয়া করেন। তো সাপটা থেমে যায়, থেমে ফোনা তুলে ওনার দিকে তাকায়। তো উনি কি করেন, ওনার হাতের ওই লাঠিটা দিয়ে ওই সাপটির মাথায় সজোরে আঘাত করে। আঘাত করার পর সাপটি ছটফট না করে বা পালিয়ে না গিয়ে এগিয়ে এসে ওরা ডান পায়ে একটা কামড়, বাম পায়ে আর একটা কামড় দেয়। তো এরকম কামড় দেওয়ার পরে ওই সাপটি ওখান থেকে চলে যায়। এরপর উনি তো হাত থেকে ওই লাঠিটা ফেলে দিয়ে চিৎকার চেঁচামেচি শুরু করেন। ওনার কাছে মনে হচ্ছে ওনার শরীরটা ভারী হয়ে যাচ্ছে, শরীরে বিষক্রিয়া ছড়িয়ে পড়েছে। চিৎকার চেঁচামেচি শুরু করতে থাকেন। ওনার পরিবারের সদস্যরা চলে আসে, এই কী হয়েছে কী হয়েছে। উনি বলেন যে এই যে আমাকে সাপে কেটেছে। আর অনেক লোকজন চলে আসেন। উনি কিছুক্ষণ পরেই বুঝতে পারেন উনি মারা গেছেন। ওনার ডেড বডি পাশে শুইয়ে রাখা, উনি ওনার ডেড বডিকে দেখতে পাচ্ছেন, সবাই কান্নাকাটি করছে। কিন্তু উনি ওনার মাকে বলছেন যে মা কেঁদো না, আমি তো মরি নাই। কিন্তু অনেকেই ওনার কথা ওভাবে শুনতে পাচ্ছে না, আর উনি ওনার মতো করে বলেই যাচ্ছেন। উনি বুঝতে পারলেন যে উনি ওনার ডেড বডিটা দেখছেন, ওনার আত্মাটা ওই ডেড বডিটাকে দেখছে আর কি, মূলত মানে আত্মা থেকে শরীর বিচ্ছিন্ন হয়ে গেছে। সবাই তো কান্নাকাটি করছে, ওই লাশকে দাফন করার বন্দোবস্ত করছে। আর ওই মুহূর্তে উনি আল্লাহর কাছে খুব করে কান্নাকাটি করছেন যে আল্লাহ, আমাকে আর একবার সুযোগ দাও, আমাকে আর একবার জীবিত করে দাও, আমি ভালো কিছু কাজ করে আসি। আমার অনেক ভালো কাজ এখনও বাকি রয়ে গেছে, অনেক অসমাপ্ত কাজ রয়ে গেছে, সেগুলো শেষ করে আসি, আমাকে আর একবার সুযোগ দাও। তো এরকম করে উনি তো আল্লাহর কাছে বলছেন। এদিক দিয়ে ওনার ডেড বডিটাকেও নিয়ে যাওয়া হচ্ছে কবরের দিকে। তো এভাবেই ওনার ঘুমটা ভেঙে যায়। দেখেন যে 3টার প্রায় কাছাকাছি বেজে গেছে। দ্রুত উঠে উনি ট্রাকের কাছে চলে যান, কারণ উনি যেখানে থাকেন তার কাছে একটা বিশাল সবজির একটা বাজার আছে আর কি। ওখান থেকে মূলত ট্রাক নিয়ে চলে যেতে হয় জেদ্দার দিকে। তো উনি সেখানে গিয়েছেন, গিয়ে তো জেদ্দায় চলে যান। এরপরে উনি বেশ কয়েকবার এই একই স্বপ্ন দেখেছেন, ঠিক সেম স্বপ্ন উনি বারবার দেখছেন। আসলে এই স্বপ্নের রহস্যটা কি? স্বপ্নের রহস্য আমরা আসলে বলার মতো সক্ষমতা রাখি না। তবে এই ঘটনার মধ্যে কিন্তু একটা শিক্ষণীয় ব্যাপার রয়েছে আমাদের সকলের জন্য। সেটি হচ্ছে, ঠিক এইভাবেই আল্লাহর নির্দেশে যখন আজরাইল আলাইহিসসালাম এসে আমাদের সামনে হাজির হবেন, তখন কিন্তু আমরা সবাই আল্লাহর কাছে বলবো, আল্লাহ আর একটু সুযোগ দাও, একটু ভালো কাজ করে আসি, অনেক কাজ বাকি রয়ে গেছে। কিন্তু আজরাইল আলাইহিস সালাম কিন্তু সেই সুযোগ আমাদেরকে দেবেন না, কারণ আমাদের হায়াত সেখানেই শেষ হয়ে যাবে। তো এরকম অনেকগুলো ঘটনাই কিন্তু বাস্তব জীবনেও আমরা বিভিন্ন সময় শুনেছি এবং বিভিন্ন কিতাবে কিন্তু এই ধরনের ঘটনা উল্লিখিত আছে। তো সেই ঘটনাগুলো এখন আলোকপাত করতে চাই না। মূল কথা এটাই যে আমাদের কখন সময় শেষ হয়ে যাবে আমরা কেউ বলতে পারি না। এমনও তো হতে পারে যে আমি এই মুহূর্তে আপনাদেরকে যখন ঘটনা শোনাচ্ছি, যখন ঘটনা রেকর্ড করছি, এটা যখন প্রচারিত হবে তখন আমি এই পৃথিবীতে থাকবো না, কিন্তু আমার ঘটনা কিন্তু আপনারা সকলেই শুনছেন তখন। সুতরাং আমরা কেউ বলতে পারি না যে আমরা কখন কে চলে যাব আল্লাহর ডাকে সাড়া দিয়ে। কি বড় কি ছোট, যে কোনো সময়ই আল্লাহর ডাকে আমাদেরকে সাড়া দিয়ে চলে যেতে হবে। আমাদের সকলের উচিত সেই ডাকে যখন
আমরা সাড়া দিব যেন সাথে করে কিছু পাথেয় নিয়ে যেতে পারি, এবং সেই পাথেয়টা যেন অবশ্যই শিরক এবং বেদাত মুক্ত পাথেয় হয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ধন্যবাদ শাকিল আহমেদ ভাইকে। মূলত উনি কোনো ভয়ের ঘটনা পাঠান নাই, একটি স্বপ্ন পাঠিয়েছেন শুধু, উনি কী স্বপ্ন দেখেছেন। তবে আমি অনুরোধ করব যে স্বপ্নের ব্যাপারগুলো কাউকে এভাবে না বলাটাই ভালো হবে। স্বপ্নের ব্যাপারটা আমরা প্রকাশ করতাম না বা আমরা প্রচার করতাম না, কিন্তু যেহেতু এর মধ্যে একটা শিক্ষণীয় ব্যাপার রয়েছে, এজন্যই মূলত এই ব্যাপারটি সকলের সামনে উপস্থাপন করলাম। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ শুক্রবার বিকাল 4টায় মুন্সিগঞ্জ সদরের হরগঙ্গা কলেজে প্রিয় মুন্সিগঞ্জবাসীর সাথে দেখা হতে যাচ্ছে। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আফনান দ্য ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম।